আঙ্কেল আমাকে ছেড়ে দেন, আমি এই বিয়ে করতে পারবো না। আমার আম্মু জানলে আমাকে মেরে ফেলবে। আমি এখানে বন্ধুদের সাথে এসেছি, আমি আপনার বা বরের কোনো আত্মীয় না। আমি এখানে বিনা দাওয়াতে খেতে এসেছি। অনেক বকবক করছো না? এখন তো বিয়ে করতেই হবে। তুমি বিয়ে নষ্ট করছো, তোমাকে বিয়ে করতেই হবে। আঙ্কেল আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ছেড়ে দেন। আঙ্কেল প্লিজ ক্ষমা করে দেন, আমার বন্ধু ভুলে মিথ্যা বলছে। চুপ করো, কথা শুনবো না। বিয়ে তোমাকে করতেই হবে। আয়ান আকুতি মিনতি করতে লাগলো। নদীর আব্বু কোনো কথা না শুনে জোর করে নদীর সাথে বিয়ে দিতে লাগলো। কবুল না বলতে চাইলে একজন এসে মারতে লাগলো। ওর বন্ধুদের আয়ানের চুল কেটে ন্যাড়া করে দিতে যাবে, সাথে সাথে আয়ান কবুল বলে বিয়ে করে ফেললো। সবাই মোনাজাত ধরলো। আয়ান এই সুযোগে পালাতে যাবে, সাথে সাথে নদীর ছোট ভাই আয়ানের কাঁধে হাত দিয়ে বসিয়ে দিল। মোনাজাত শেষ হইলে আয়ান বলে উঠল, আঙ্কেল বিয়ে তো হইল, এখন খাবারটা শেষ করি। অনেক দূর থেকে এসেছি, অনেক ক্ষুধা লাগছে। এই জামাইয়ের জন্য খাবার নিয়ে আয় তোরা। বন্ধু, আঙ্কেল ওদের ছেড়ে দেন না। ইশারা করলে ওর বন্ধুদের ছেড়ে দিল। আয়ানের কাছে আসলো। আয়ান রাগে কটমট করতে লাগলো। আয়ানের সামনে খাবার নিয়ে আসলো। সবাই মিলে খাবার খেতে লাগলো। আয়ান পাশে লাল টুকটুকে শাড়ি পরা বউ দেখলো, ঘোমটা দিয়ে বসে আছে। আয়ান বলে উঠল, আপনি খাবার খাইবেন? না, তোমরা খাও। বাহ, আপনার কণ্ঠ মিষ্টি আছে। আসেন আমি আপনাকে খাওয়াই দেই। সারাদিন খাইছেন কি না আমার এক ফ্রেন্ডের বিয়ের সময় দেখছি, যার বিয়ে হয় সেই ঠিকভাবে খেতে পারে না। ওয়েট, আমি খাওয়াই দেই। আয়ান নদীর দিকে লোকমা দিল। নদী বেশ অবাক হইল। নদী আয়ানের হাতে নোকমাটা মুখে নিয়ে নিল। আয়ান নিজে খেতে লাগলো। নদীকে খাওয়াই দিতে লাগলো। আয়ানের হাতের তিলটা দেখলো। আয়ান খাওয়া শেষ করে পানি নদীকে খাওয়াই নিজে খেয়ে নিল। আয়ান উঠে বলল, পেট ভরছে, এখন তোদের দুইজনকে কিছু দেওয়ার আছে। কি দোস্ত, আর খাবো না, অনেক খাইছি। আরে আরও কিছু খাইতে তো হবেই। আয়ান রেগে রাকিব সজীবকে মারতে শুরু করলো। সবাই ঠেকাতে আসলে আয়ান বলল, শালা তোরা দুইজন ওনাদের কেন বললি আমি ওনার বয়ফ্রেন্ড হই? তোদের জন্য আমাকে এখানে ফেসে যেতে হইল। কুত্তা, তোদের আমি মেরে ফেলবো। আয়ান ওদের মারতে মারতে গেটের দিকে যেতে চারজন সোজা দৌড়ে পালিয়ে যেতে নিলে সাথে সাথে নদীর ছোট ভাই বলে, এই গেট বন্ধ কর, জামাই পালাচ্ছে। সাথে সাথে গার্ডরা আয়ান আর ওর বন্ধুদের ধরে ফেললো। ওদের তুলে নদীর সামনে নিয়ে গেল। আয়ান বলে উঠল, আঙ্কেল প্লিজ আমাদের যেতে দেন, আমরা এখানে ট্যুরে এসেছি। এখানে কোনো হোটেল নাই, অনেক ক্ষুধা লেগে গেছিল। বিয়েবাড়ি দেখে আমার ওই বন্ধু প্ল্যান করে এখানে আসার, আমি আসতে চাই নাই, ওরা জোর করে নিয়ে এসেছে। আঙ্কেল প্লিজ আমাদের যেতে দেন, আমাদের হোটেলে ফিরতে হবে। আয়ানের কথা শুনে নদীর আব্বু সজোরে ধমক মেরে দিল। নদীর আব্বু রেগে আয়ানের কলার ধরে বলল, চুপ, একদম চুপ কর। ফাজলামি করস? খাবার খাইতে আসছস, খেয়ে চলে যাবি। কেন বলছস তুই ওর এক্স বয়ফ্রেন্ড? তোদের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে ফেললো। ফাজলামি করস? তোরা কেউ এখান থেকে যেতে পারবি না। এখান থেকে গেলে আমার মেয়েকে সাথে নিয়ে তুই যাবি। আমার মেয়ের মান সম্মান সব শেষ করে দিয়েছস। চারজনই ভয় পেয়ে গেল। রাকিব কানে কানে বলল, ভাই চুপ কর, সুবিধাটা লাগছে না। দেখ ওইদিকে হাত চালু পিস্তল আছে, যদি মেরে ফেলে তাহলে আর বাড়ি ফেরা হবে না। এইটাকে নিয়ে নদীর রুমে রেখে আয়। আয়ানকে ধরে নিয়ে গেল। নদী ঘোমটা খুলে রাকিবদের দেখে চমকে উঠল। নদী পিছনে তাকাতে বলল, আব্বু, এ ছেলেরা তো বাচ্চা ছেলে। এটা কি করলে? আমার বিয়ে কিনা বাচ্চা ছেলের সাথে দিলে? ভালো করছি, ওদের কারণে তোর বিয়ে ভাঙছে। বিয়ে ভাঙলে ভালো হয়েছে, তাই বলে তোমরা আমার সাথে বাচ্চা একটা ছেলের বিয়ে দিয়ে দিবে? ভাবি আমাদের ছেড়ে দিতে বলেন না। ভাবি আয়ানকে বাচ্চা ভাবেন না, আপনি চাইলে ওই 11টা বাচ্চার বাপ হইতে পারবেন। আমরা অতটাও ছোট না, আমরা কলেজে ভর্তি হয়েছি। নদী ধমক দিলে তিনজন ভয়ে চুপ হয়ে গেল। নদী কান্না করবে নাকি হাসবে বুঝতে পারল না। নদী রেগে বলল, কথা শুনছো? কলেজে ভর্তি হয়েছে, লাভই বেরো ছোট। উফ আব্বু, তুমি যে কি করো না। যা করছি ভালো করছি, চুপ কর তুই, রুমে যা। আর এইগুলাকে গেস্ট রুম দেখিয়ে দাও। আমি ওই রুমে যাব ওই বাচ্চা ছেলের সামনে? অসম্ভব। নদীর আব্বু নদীর সাথে ঝগড়া করছিল।
নদী রেগে চলে গেল, আয়ানের বন্ধুদের নিয়ে যেতে লাগলো। আয়ান চলে যাওয়ার সময় বলে উঠল, আমার অনেক চাপ এসেছে, আমাকে বাথরুমে যেতে হবে। আয়ান জোর করলে একটা রুম দেখিয়ে দিলে আয়ান ভিতরে ওদের সাথে ঢুকলো। হুট করে আয়ান দৌড়ে রুম থেকে বের হয়ে গার্ডদের বন্ধ করে দিয়ে দৌড়ে বের হইলো। রাকিবদের নিয়ে আসতে যাবে, সাথে সাথে আয়ান পাশে বালু দেখে সবগুলো গার্ডদের চোখ মেরে ওর বন্ধুদের নিয়ে দৌড়ে পালাতে লাগলো। পুরো বিয়ে বাড়ির মানুষজন ওদের পিছনে পড়ে গেল। চারজনই দেয়াল টপকে বের হয়ে গেল, দৌড়ে বের হয়ে গেল। আয়ানের এক ফ্রেন্ড গাড়ি নিয়ে আসলে চারজন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গাড়িতে উঠে বলল, ভাই জোরে স্পিডে চালা, আমাদের ধরে ফেলবে। কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? আর জোরে কেন চালাতে বলছি? এই কাহিনী কি? অত গাড়ি কেন আসছে? এই রাস্তায় তো গাড়ি দেখলামই না। কোনো কথা বলিস না, গাড়ি নিয়ে চল ভাই, আমাদের বাঁচা। দূর, তুই সর। আয়ন ওর বন্ধুকে সরিয়ে দিয়ে স্পিডে গাড়ি চালাতে লাগলো। 3 মাস পর আয়ন কয়েকটা ছেলের সাথে মারামারি করছে। রাকিব বলে উঠল, মার ভালো করে মার, শালা কাদের সাথে পাঙ্গা নিয়েছে। শালা আমার বন্ধুকে মারস? আয়ন ছেলেটার মাথায় খুশাতে লাগলো। ছেলেগুলো ছেড়ে দিতে বলতে লাগলো আর কান্না করতে লাগলো। হঠাৎ করে আয়নের কলার ধরে একজন টান দিলে আয়ন রেগে ঘুরে মারতে ঘুষি তুলে আয়ন এক পলকে থমকে গেল। আয়ন মুখ ফসকে বলে উঠল, ওয়াও, বিউটিফুল। আয়নের গালের সাথে সাথে থাপ্পড় মারলে আয়ন গালে হাত দিয়ে দেখতে লাগলো। আয়নের বন্ধুরা ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়নকে বলল, এটা পড়াশোনা করার জায়গা, এখানে মারামারি করার জায়গা না। আয়ন নদীর কণ্ঠ শুনে কিছুটা চমকে গেল। আয়ন বলে উঠল, আপু আমার কলার ছাড়েন, আপনি সুন্দরী দেখে কি যা ইচ্ছে তাই করবেন নাকি? আয়নের কথা শুনে ওর বন্ধুরা কপালে হাত দিল। নদী আরেকটা থাপ্পড় দিয়ে বলল, আমি এই কলেজের নতুন ম্যাম, কাকে আপু বলো? আয়ান ভয়ে ঢোক গিলে দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলল, ম্যাম সরি, আপনি এত সুন্দর যে আপনাকে আপু বলতেও বাধা দিচ্ছিল মন। ম্যাম এভাবে রাগী লোক নিয়ে তাকায়েন না, আপনাকে রাগী লোকে আমিও প্রেমে পড়ে যাচ্ছি। নদী মারতে যাবে, সাথে সাথে আয়ান বসে পড়ে উঠে দৌড়ে চলে গেল। নদীর চোখ গেল আয়ানের বন্ধুদের দিকে। ওর বন্ধুরা চলে যেতে নিবে, সাথে সাথে নদী বলল, এই তোমরা তো সেই ছেলেগুলো না? তোমার নামও কি যেন বলছিল? ম্যাম আপনার কথা ভুল হচ্ছে। ম্যাম আমরা কিছু করি নাই, আমরা আপনার বিয়েতে চাই নাই, অন্য কেউ ছিল। তার মানে তোমরা ভয় কেন পাচ্ছ? ম্যাম আমাদের উপর প্রতিশোধ নিতে এইখানে এসেছেন। প্রতিশোধ কেন নিতে আসবো? এখানে আমি শিক্ষকতা করতে এসেছি। ও আচ্ছা ম্যাম। তোমাদের বন্ধু কোথায়? মানে ম্যাম যার কলার ধরছিলেন ওইটাই আয়ান ছিল। রাকিবের কথা শুনে নদী অবাক হয়ে গেল। নদী পিছনে ঘুরে আয়ানকে দেখতে লাগলো। নদীর ভাই এসে বলল, আপু সরি, মানে ম্যাম আপনাকে স্যার ইন্টারের ফার্স্ট ইয়ারে ক্লাস নিতে বলেছে। এই তোরা এখানে, এই কলেজে তোরা পড়োস নাকি? এই তোদের বন্ধু কই রে? মানে ভাইয়া ভালো আছেন? 3 জন দৌড়ে চলে যেতে নিলে নদী রাকিবের কলার ধরে বলল, আয়ানকে যেন বলো না আমি ওর ওয়াইফ। ওই যদি জানতে পারে আমি ওর বউ, তাহলে তোমাদের আমি মেরে ফেলবো। কাউকে বলবো না ম্যাম। কথাগুলো মাথায় রেখো। ওকে ম্যাম। রাকিবরা চলে গেল। নদীর ভাই বলল, ওই তোমাকে না চিনলো, আমাকে তো ওই চিনে। ওর সামনে আপু বলবি না। তুমি ওকে পরিচয় কেন দিবে না? আমি দেখতে চাই ওই কেমন ছেলে। তোমার যা ভালো লাগে তাই করো। নদী চলে গেল। নদীকে ক্লাসে আসতে দেখে আয়ান ভয়ে আস্তে আস্তে বলল, এই পড়ি এই ক্লাসে কেন? আমাদের নতুন ম্যাম তো এখানে আসবে না, তো কই যাবে? কপালে দুঃখ আছে। ম্যাম সবার সাথে পরিচিত হতে লাগলো। আয়ান অবাক হয়ে গেল। আয়ান ভেবাচেকা খেয়ে বলল, ভাই দেখ আমার বউয়ের নাম। তো কি হয়েছে? না কিছু না। নদী সবার সাথে পরিচয় হতে লাগলো। আয়ানের কাছে গেলে নদী বলে উঠল, তোমার নাম কি? জি আমার নাম মোহাম্মদ আয়ান চৌধুরী। বাসা কোথায়? আমার বাসা মাটির উপরে। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদীর রাগে লোক নিয়ে বলল, কি ধরনের বেয়াদবি হচ্ছে? যাক বাবা, আমি কি বেয়াদবি করলাম? আমার বাড়ি তো মাটির উপরে। বেয়াদব, চুপচাপ বসো। ধন্যবাদ ম্যাম। আয়ান বসে পড়ল। রাখি বলে উঠল, আয়ান ম্যামের সাথে বেশি লাগিস না, কপালের দুঃখ নিজে থেকে টেনে নিয়ে আসিস না। রাখতো,
আমাকে ভয় দেখাতে আসবি না। নদী ধমক দিলে পুরো ক্লাস চুপ হয়ে গেল। নদী ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ হইলে নদী চলে গেল। নদী ক্লাস থেকে বের হয়ে ভাবতে লাগলো। বেয়াদব একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, আমি ওর ম্যাম, ওই আমার সাথে বেয়াদবি করে, এমন মাইট দিব বেয়াদবি করা বের হবে। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আয়ান ক্লাসরুম থেকে বের হয়ে সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। আয়ান অনুমতি না নিয়ে ভিতরে ঢুকে দেখে নদী। আয়ান ভেবাচেকা খেয়ে গেল। নদী পিছনে তাকিয়ে আয়ানকে দেখে বলল, বেয়াদব ছেলে প্রিন্সিপালের রুমে আসতে অনুমতি নিতে হয়, এটা জানো না? ম্যাম, আমি আপনার সাথে একটু মজা করছি, তাই বলে আপনি ওনার কাছে অভিযোগ করতে আসবেন? আয়ানের কথা শুনে প্রিন্সিপাল আর নদী ভ্রুকুচকে তাকালো। প্রিন্সিপাল রাহেলা বেগম বলে উঠল, নতুন ম্যামের সাথে তুমি বেয়াদবি করেছো নাকি? না ম্যাম, তেমন কিছু না, ছেলেটা একটু বেশি কথা বলে, এই আর কি। আয়ান অবাক হয়ে গেল। আয়ান রাহেলা বেগমের কাছে গিয়ে ব্যাগ হাতে নিয়ে টাকা বের করতে লাগলো। নদী বলে উঠল, এই ছেলে কি করছো, তোমার সাহস তো কম না? আমি ওনার সাথে বেয়াদবি করছি, বাট উনি অনেক ভালো মনে হচ্ছে। আমাকে বাঁচাতে মিথ্যা বলল। হোয়াট? তুমি বেয়াদবি কেন করেছো ওনার সাথে? বেয়াদবি বলতে উনি অনেক সুন্দর, আমার ওনাকে পছন্দ হয়েছে, ওনাকে পটানোর চিন্তায় আছি। আয়ানের কথা শুনে নদী রাহেলা বেগম রাগী লুক নিয়ে তাকালে আয়ান বলে উঠল, আরে কুল, মজা করছি, 1000 নিয়ে গেলাম। আয়ান চলে যেতে নিলে রাহেলা বেগম বলে উঠল, বেশি ফাস্টফুড খাবে না বলে দিলাম, যদি পরে পেট ব্যথার জন্য কান্না করো তোমার খবর আছে। ম্যাম, চিন্তা করবেন না, বেশি না, অল্প খাবার চেষ্টা করব। আয়ান চলে গেলে নদী অবাক হয়ে তাকিয়ে থাকলে রাহেলা বলে উঠল, বসেন, দুঃখিত, আসলে ও একটু দুষ্টু, জানি না অন্য কাউকে কখনো এইসব বলে নাই, আপনাকেই ফার্স্ট বললো। আসলে ও মিথ্যা তেমন বলতে পারে না, মার খাবে জানার পরেও সত্যিটাই বলে দেয়, লাস্টে বলে মজা করছি। আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। ম্যাম সমস্যা নাই, বাট ম্যাম ওই আপনার ব্যাগ থেকে টাকা নিয়ে গেল, আপনি কিছু বললেন না যে? ওই আমার ছেলে। নদীর সাথে সাথে বিষম খেলে পানি এগিয়ে দিল। নদী পানি নিয়ে বলল, কি বলেন? আমি তো ভাবছি হয়তো আপনি ওর বড় হবেন বা পরিচিত কেউ হবেন। রাহেলা বেগম হাসতে লাগলো। নদী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। রাহেলা বেগম বলে উঠল, আপনার শুধু এই কথা না, প্রায় মানুষ এটাই বলে। আমার ছেলের বয়স তেমন হয় নাই, 17ই পড়বে। সামনের মাসে 1 তারিখ আসলে ওই লম্বা হয়েছে, তাই দেখে মনে হয় বড়। কি 17 পরে নাই? আচ্ছা, আপনার কেমন লাগছে ক্লাস করতে? আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না, তেমন কোনো সমস্যা নাই, ভালোই লাগছে। ওকে, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আর আমার ছেলে দুষ্টুমি করলে পিটুনি দিয়েন, সোজা হয়ে যাবে। ম্যাম আপনি অনেক মিশুক টাইপের, তাই না? আপনার কথাবার্তা, আপনার ভঙ্গি অসাধারণ। রাহেলা হাসি দিয়ে বলল, ধন্যবাদ ম্যাম। দুইজন কথা বলতে লাগলো। আয়ান ওইদিকে ওর বন্ধুদের নিয়ে ফাস্ট ফুড খেতে লাগলো আর দুষ্টুমি করতে লাগলো। ক্লাস শেষ হইলে নদী অন্য ক্লাসে চলে গেল। ক্লাস শেষ হইলে বারান্দা থেকে আয়ানকে দেখতে লাগলো। হঠাৎ করে একটা মেয়ে আয়ানের কাঁধে হাত রাখতেই নদীর রাগ হইল। নদী বলতে লাগলো, মেয়ে মানুষের হাতের স্পর্শ অনেক মজা লাগছে, মুন্ডা চাচ্ছে থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেই, বেয়াদব পোলা একটা। আয়ান কাঁধ কিছুটা নিচের দিকে করে বলল, দূর থেকে কথা বল, কাছে এসে কথা বলার অভ্যাস খুব খারাপ। তুই এমন কেন বলতো? রাকিবের কাঁধে হাত দিলে দেখ, ওই কত খুশি হয়। আমি বিবাহিত, আমার বউ আছে। ফালতু মজা বন্ধ কর, না হইলে ম্যামকে বলে দিয়ে আসবো। যা বলগা। আয়ান তুলির সাথে তর্ক করতে লাগলো। নদী ওইদিকে চলে গেল। 1:30 মিনিট আয়ান ওর বন্ধুদের সাথে বের হয়ে বাইক নিয়ে যেতে লাগলো। আয়ান টং দোকানের সামনে বাইক থামিয়ে চা নিয়ে ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো। হঠাৎ করে নদী যেই রিক্সাতে করে আসছিল, রিক্সাটা হুট করে টায়ার পাঞ্চার হয়ে গেল। আয়ান শব্দে চমকে উঠল। নদী জোরে চিৎকার দিলে আয়ান আর ওর বন্ধুরা দৌড়ে রিক্সার সামনে গিয়ে নদীর হাত ধরে বলল, ম্যাম ভয় পাইয়েন না, কিছু হয় নাই, টায়ার শুধু ফেটে গেছে। ম্যাম চোখ খুলেন।
নদী আয়ানের কণ্ঠ শুনে আয়ানকে দেখে জড়িয়ে ধরলে আয়ান সাথে সাথে সরিয়ে দিয়ে বলল। আরে হাত ধরে নামেন। আয়ান নদীকে নামিয়ে দিল। নদী আয়ানের দিকে তাকিয়ে বলল, আমি ভয়ে জড়িয়ে ধরছি, অন্য কেউ খুশি হয়ে যেত, আর সেখানে তুমি আমাকে ধাক্কা মারলে কেন? যদি পড়ে যেতাম? পড়বেন না, আপনার হাত ধরা ছিল। আর মেয়ে মানুষ এত ভীতু কেন? কিছু হইলে ভয়ে জড়িয়ে ধরতে আসে। ফালতু। কি আমাকে ফালতু বললে? রাগ দেখাবেন না তো। ভাড়া দেন রিক্সাওয়ালাকে। নদী রিক্সাওয়ালাকে ভাড়া দিলে রিক্সাওয়ালা বলল, ম্যাম দরকার নাই, আপনি অন্য একটা রিক্সা নিয়ে যান। রাখেন, টায়ার চেঞ্জ করে নিয়েন। নদী জোর করে দিয়ে হাঁটা দিল। আয়ান চা বিল দিল। রাকিব বলে উঠল, আয়ান ম্যামকে বাসায় রেখে আয়। ধুর, হেঁটে যাজ্ঞা, আমি কেন রেখে আসবো? আরে যা রেখে আয়, কতখানি হাঁটবে? কোনো রিক্সা ফাঁকা নাই, সব রিক্সায় মানুষ আছে। যাচ্ছি, যাবে কিনা কে জানে। আয়ান নদীর কাছে গিয়ে বলল, ম্যাম বাসার ঠিকানা দেন, আমি পৌঁছে দিয়ে আসি। দরকার নাই, তোমার মতো ঝগড়াটে ছেলের সাথে আমার যাওয়া লাগবে না। রিক্সা আসলে চলে যাব। রিক্সা ফাঁকা পাওয়া 1 ঘন্টা খানি দেরি করে পেয়ে যাবেন। আয়ান হাসলে নদী রেগে বলল, বেয়াদব ছেলে একটা, মেয়ের বিপদ দেখে হাসতে লজ্জা লাগে না? ম্যাম আপনাকে তো বললাম যে আসেন পৌঁছে দেই। আপনি কি আমাদের খারাপ ভাবছেন নাকি? শোনেন, আপনাকে সিক্রেট কথা বলি। কি কথা? এই দিকে কান দেন, আপনাকে বিশ্বাস করা যায়। নদী কান এগিয়ে দিলে আয়ান আস্তে আস্তে বলল, আমি বিবাহিত, অত চিন্তা করেন না যে আপনার সাথে আমি উল্টাপাল্টা কিছু করব। আমি লয়াল আছি আমার বউয়ের প্রতি। আপনাকে ভালো লাগছে। আপনি আমার আম্মুকে আমার নামে অভিযোগ দেন নাই, তাই আপনাকে সাহায্য করতে চাচ্ছি। আর আমার আম্মুকে এইসব বললে কিন্তু আপনাকে আমি ছাড়বো না। আয়ানের কথা শুনে নদী মনে মনে হাসলো, বাট আয়ানকে বুঝতে দিল না। নদী ব্রুকুচকে তাকিয়ে বলল, বউ আছে তোমার, তোমার আম্মু আব্বু কেউ জানে না। তুমি আমাকে বোকা পাইছো? তোমার এই বয়সে বউ কিভাবে থাকে? ওকে বিশ্বাস না করলেন যাবেন নাকি না? যাবো, অনেক ক্ষুধা লাগছে, সকালে কিছু খাই নাই। চা খান। এত মানুষের ভিড়ে বসে চা খাবো? ওয়েট করেন, আমি এখানে নিয়ে এসে দেই। আয়ান চলে গেল। আয়ান চার সাথে বিস্কুট প্যাকেট নিয়ে এসে নদীকে বলল, ম্যাম বাইকের উপরে বসে চা খান, আমি বিস্কুট ধরে থাকি। নদী বাইকের উপর বসে চা খেতে লাগলো আর আয়ানের কাছ থেকে বিস্কুট নিতে লাগলো। আয়ান অন্যদিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকলো। নিজের অজান্তেই নদীর ভালো লাগতে লাগলো। নদী মনে মনে বলতে লাগলো, আপনি আসলে লয়াল। যেভাবে বিয়ে হয়েছে অন্য কেউ হইলে কখনো মনে রাখতো না, আর বিয়ের কথা তো দূর, বলার প্রয়োজনই মনে করতো না। আর আমাকে যেভাবে ধাক্কা দিলেন এতে আমার আরো ভালো লাগছে মিস্টার পিচ্চি কিউট হাজবেন্ড। আয়ান নদীর দিকে তাকাতেই দেখে নদী ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আয়ান বলে উঠল, এভাবে তাকিয়ে কি দেখেন? কিছু না, আমার হয়ে গেছে। এই নাও টাকা, বিল দিয়ে আসো। আয়ান কিছু না বলে চলে গেল। আয়ান বিল দিয়ে এসে বাইকে উঠে বলল, আপনার ব্যাগ দেন তো। কি করবে? আমি টাকা চুরি করব। আমি কি একবারও বলেছি নাকি? এই নাও। আয়ান ব্যাগ মাঝখানে রেখে বলল, বসেন, একদম ওই দিকে, আমার এই দিকে আসবেন না। ওকে, বাট কাঁধে হাত না দিয়ে বসতে পারি না, পরে যদি যাই? পিছনে দেখেন, ধরার মতো অপশন আছে। তাহলে যাব না। ওকে ধরেন কাঁধে। নদী আয়ানের কাঁধে হাত রেখে উঠে বসলো। আয়ান বাইক চালাতে লাগলো। নদী মিটিমিটি হাসতে লাগলো। নদী ঠিকানা বললে আয়ান ঠিকানা অনুযায়ী চলে গেল। আয়ান বাসার সামনে বাইক থামিয়ে দিল। নদী বাইক থেকে নেমে বলল, ভেতরে আসো, চা খেয়ে যাও। না, অন্য একদিন আসবো। আরে আসো, স্পেশাল ভাবে চা বানিয়ে দিব, দোকানের থেকেও ভালো করে বানিয়ে দেব। তাই নাকি? বাসায় কে কে আছে? কেউ নাই, আমি একা। কেন, কোনো সমস্যা নাকি? ও আচ্ছা, ওকে ভালো থাকেন ম্যাম, অন্য একদিন খাবো। আর খাওয়াতে চাইলে চা বানিয়ে নিয়ে আসেন। আরে ভেতরে আসো, আজ খাওয়াই। না, বাসায় যাইতে পারবো না, আন্টি থাকলে চলে যেতাম। বাই। আয়ান বাইক নিয়ে চলে গেল। নদী মুচকে হাসি দিয়ে চলে গেল। আয়ান বাসায় চলে গেল।
আয়ান বাসার ভিতরে প্রবেশ করতে আয়ানের ছোট বোন বলে উঠল, ভাইয়া তুমি না বলেছিলে আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে? ভাইয়া তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো নাই। আরে বনু আমার, বিকালে নিয়ে যাব তো। বিকালে তো তুমি খেলবে, তখন তো আর তুমি আমাকে নিয়ে যাবে না। তুমি আমাকে কথা দিয়ে কথা রাখো না, তুমি পচা ভাইয়া। আতিয়া কান্না করতে করতে গড়াগড়ি খেতে লাগলো। আয়ান তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে বলল, আরে বাবা, আমি সত্যি নিয়ে যাব। আজ খেলতে যাব না তো আমি। কান্না করো না প্লিজ বনু আমার। আতিয়া, ভাইয়া বলছে তো নিয়ে যাবে, কান্না বন্ধ করো। পাক্কা নিয়ে যাবে তো? পাক্কা প্রমিস। আতিয়া আয়ানের কোল থেকে নেমে চোখ মুছে চুলে ফু দিয়ে চলে গেল। আয়ান ফিক করে হেসে দিয়ে বলল, আচ্ছা আম্মু, মেয়ে মানুষ এত ঢং করে কেন? রাহেলা বেগম রাগে লোক নিয়ে বলল, এইটা কি ধরনের কথাবার্তা মেয়ে? মানুষ ঢং করে মানে? মেয়েদের অসম্মান করে কথা বলা তোমাকে আমি শেখানো হয়েছে নাকি? না মানে আম্মু, আমি ওইভাবে বলতে চাই নাই আসলে। যাও এখান থেকে, বেয়াদব একটা। আয়ান আর কিছু না বলে চলে গেল সিঁড়ি বয়ে। আয়ান রুমে গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। বিকালে আয়ানের ঘুম ভাঙলো আতিয়ার ডাকে। আয়ান চোখ খুলে দেখে আতিয়া সেজে দাঁড়িয়ে আছে। আয়ান হাসি মুখে উঠে বলল, আমার লাল পরি রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি হয়ে আসো। যাচ্ছি, ওয়েট করো। আয়ান উঠে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে আতিয়ার হাত ধরে নিচে গেল। আয়ানের আম্মু বলল, দুপুরে না খেয়ে ঘুমিয়ে গেছিলে, এখন তো খেয়ে বের হও। বাহিরে খেয়ে নিব আম্মু। আয়ান আতিয়াকে নিয়ে বের হইল। আতিয়া আয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে যেতে লাগলো। আয়ান আতিয়াকে নিয়ে সোজা পার্কে চলে গেল। আয়ান আতিয়া পার্কের ভিতরে ঘোরাতে লাগলো। আতিয়া জাম্পিং করতে লাগলো। আয়ান দাঁড়িয়ে থেকে দেখতে লাগলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান ফোনে কথা বলতে লাগলো। হঠাৎ করে পিছন থেকে কেউ তার কাঁধে হাত দিলে আয়ান পিছনে ঘুরে নদীকে দেখে বলল, আরে ম্যাম আপনি? আচ্ছা আমি পরে কথা বলি। আয়ান কল কেটে দিল। আয়ান নদীর দিকে তাকালে নদী বলে উঠল, এখানে কি করো? গার্লফ্রেন্ড নিয়ে এসেছো নাকি? আমার মতো পোলার গার্লফ্রেন্ড কে হবে? স্মার্ট সুদর্শন ছেলের গার্লফ্রেন্ড নাই, এইটা কি বিশ্বাস করার মতো কথা? না বিশ্বাস করতে পারলে কি আর করব। আপনি এখানে কার সাথে এসেছেন? ভাবিদের সাথে এসেছি, আম্মুও এসেছে। কোথায় আন্টি? নদী কিছু বলার আগেই নদীর ভাবিরা আর নদীর আম্মু আসলো। আয়ান বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, ওই আমার স্টুডেন্ট আয়ান, তোমাকে যে বললাম ওই আমাকে রেখে গেছিল। ও আচ্ছা, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এক্সকিউজ মি। আয়ান দৌড়ে গেল। আতিয়া নেমে কান্নাকাটি করছে। আয়ান তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে বলল, সরি আমি একটু কথা বলছিলাম। তুমি আমার কথা ভুলে গেছো? তুমি আমাকে এখনো অপেক্ষা কেন করালে? আয়ান আতিয়াকে বুঝিয়ে নিয়ে আসতে লাগলো। নদীর ভাবি বলে উঠল, সেই দিন ভালোভাবে দেখতে পাই নাই। না মাশাআল্লাহ, ছেলেটা দেখতে শুনতে ভালো আছে। বৌমা ঠিক বলেছো। দেখা যাক আম্মু। আয়ান আতিয়াকে নিয়ে এসে বলল, সরি, আতিয়া ম্যামকে সালাম দাও, উনি আমার ম্যাম হয়। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। পিচ্চি লাল পরি, কে এটা আয়ান? জি আমার ছোট বোন। ভাইয়া তোমার এই ম্যামকে তো আমি আগে দেখিনি। ভাইয়া তুমি মিথ্যা বলছো, তুমি আবার আমাকে মিথ্যা বললে। আতিয়া আবার কান্না করতে যাবে। নদীর সাথে সাথে আতিয়াকে ধরে বলল, আমি সত্যিই ওর ম্যাম হই। আমি নতুন এসেছি তাই তুমি আমাকে চেনো না। সত্যি তো আপনি ভাইয়ার ম্যাম? হ্যাঁ, বাট আমি ম্যাম না হইলে তুমি কান্না কেন করছো? ওই ভাবছে আপনি আমার ফ্রেন্ড, আমি আপনাকে সময় দিচ্ছি, ওকে দেই নাই। ইচ্ছে করে আমি ওর দিকে না তাকিয়ে আপনার সাথে কথা বলছি। ভাইয়া ট্রেনে উঠবো। আচ্ছা চলো ম্যাম, ওকে একটু নিয়ে যাই, আবার কান্না শুরু করবে। রূপার ছেলে বলে উঠল। ফুপি আমিও ট্রেনে উঠবো। নদী বলে উঠল, আমি ট্রেনে উঠতে ভয় পাই। ভাবি আপনি নিয়ে যান। এই তোর ওঠা লাগবে না? তুমি আমার সাথে আছো, তুমি ভয় পাও না ভাইয়া। এই বাবুকে নিয়ে চলো, দেখো মন খারাপ হয়ে আছে। ম্যাম আপনি বললে বাবুটাকে আমি নিয়ে যেতে পারি। আপনি নিয়ে গেলে ভালোই হবে,
বাবু আঙ্কেলের সাথে যাও। রূপার ছেলে আতিয়া দুইজনে খুশি হয়ে চলে গেল। আয়ান দুজনকে নিয়ে ট্রেনে উঠল। তিনজনে মজা করতে লাগলো। রূপা বলে উঠল, নদী, তোর ননদ দেখতে আমি শিহরিত। সঠিক সময় বিয়ে হলে তোমার ননদের বয়সের মেয়ে থাকতো। ভাবি মজা নেবে না তো? আব্বু না বুঝে গিয়ে এক জায়গায় বিয়ে দিল। দেখো তো কি বাচ্চা ছেলে, কি বাচ্চার বাচ্চা। সবাই মজা নিতে লাগলো। তিনজন অনেক মজা করে। 6টার দিকে পার্ক থেকে বের হয়ে গেল। আয়ান বলে উঠল, বনু অনেক কিছু খাইছো, আর কোনো কিছু কিনে দিতে পারবো না। ভাইয়া লাস্ট একটা আইসক্রিম চাও, আর কিছু চাইবো না। না, তুমি এভাবে কতবার বলছো? দিয়ে দাও, সবাই খাচ্ছে, ওই পিচ্চি না খেয়ে থাকবে নাকি? আই লাভ ইউ ম্যাম, আপনি একটু আমাকে বুঝছেন। আতিয়ার কথা শুনে নদী ভ্রুকুচকে তাকালো। সবাই হাসতে লাগলো। আয়ান বলে উঠল, ঠান্ডা লাগবে আম্মু, আমাকে মাইরে ফেলবো। বায়না করলে কিন্তু আমি আর তোমাকে নিয়ে আসবো না। আতিয়া ঠোঁট বিচ্ছিরি করে কান্না করতে যাবে, সাথে সাথে নদী আতিয়ার সামনে বসে বলল, তুমি কি জানো এই আইসক্রিমের ভেতরে কি আছে? এই আইসক্রিম খাও না, তুমি তো লাল পরি। তুমি যদি এই আইসক্রিম খাও তাহলে তোমার এত সুন্দর কণ্ঠটা নষ্ট হয়ে যাবে, আবার দেখতে বিচ্ছিরি লাগবে। তুমি কি চাও যে তোমাকে পচা দেখা যাক আর কণ্ঠ খারাপ হয়ে যাক? না। তাহলে খাও না কেন? ওকে, আমি আর খাবো না। ভাইয়া তুমি আমাকে নিয়ে আবার আসবে, ওকে? আমি আর আইসক্রিম খাবো না। ধন্যবাদ ম্যাম। আন্টি, ভাবি চলেন আমাদের বাসায়। অন্য সময় যাব বাবা, তুমি চলো আমাদের বাসায়। ইনশাল্লাহ কোনো একদিন যাব। এখন আসছি, বাসায় গিয়ে পড়তে বসতে হবে। আপনার যে মেয়ে খালি মাইট দিতে আসে। সবাই হাসতে লাগলো। আয়ান আতিয়াকে নিয়ে চলে যেতে নিলে আতিয়া টাটা দিয়ে বলল, ছোট বন্ধু, আবার দেখা হবে, টাটা। আতিয়াকে রূপার ছেলে টাটা দিল। আয়ান আতিয়া চলে গেল। নদীরা সবাই রাতে ডিনার বাইরে করে বাসায় চলে গেল। নদী বাসায় গিয়ে রুমে শুয়ে থাকে। আয়ানের কিছু পিক লুকিয়ে তুলেছিল, সেই পিকগুলো দেখতে লাগলো। আয়ানের পিক দেখছিল আর মুখে হাসির রেখা ফুটে উঠছিল। নদী ভাবতে লাগলো, মাশাল্লাহ, ঠোঁটগুলো কতটা আকর্ষণীয়। মনটা চাচ্ছিল ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেই। সাথে হাসিটার প্রেমে পড়েছি। একটা ছেলে এত সুদর্শন কিভাবে হতে পারে? নদী কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। 1 মাস পর আয়ান রাত 12টার সময় একটা টেক্সট পেল। আয়ান অবাক হয়ে গেল। আয়ান বলে উঠল, আমার বউ উনি আমার নাম্বার কই থেকে পেল? আর আমার বার্থডে উনি কিভাবে জানে? আর সত্যি আমার বউ নাকি আমার ফ্রেন্ডরা কোনো সারপ্রাইজ পার্টি রাখছে? যাব নাকি না? না, সবাই তো এখানে আছে, সবাই তো আমার সাথে কেক কাটলো। রাকিব আসলে আয়ান বলে উঠল, এই তোরা কেউ আমার সাথে মজা করছিস না তো? কিসের মজা? এইটা দেখ। ও ভাবি আমার থেকে নাম্বার নিয়েছিল, যা যেতে বলেছে যেহেতু। মানে কি, তোদের সাথে যোগাযোগ আছে নাকি? হ্যাঁ তুই যা। শালা তোরা তো। আন্টিকে ডাক দিব নাকি? চুপ কর, থাপ্পড় মারবো। যা। বের হব কিভাবে? আমি এই ব্যবস্থা করছি। রাকিব রাহেলা বেগমের সামনে গিয়ে বলল, আন্টি আয়ানকে নিয়ে গেলাম, আমরা বন্ধুরা একসাথে সময় কাটাতে চাই। ওকে যাও, বাট কোনো অ্যালকোহল যেন মুখে দেওয়া না হয় বলে দিলাম। আন্টি। আয়ান তাড়াতাড়ি করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে রেডি হয়ে বন্ধুদের সাথে বের হয়ে গেল। রাকিব বলে উঠল, আমরা প্ল্যান করছিলাম, ওইটাই ক্যান্সেল করে দিয়েছি। ভাবি সব প্ল্যান করেছে তাই। শালা তোরা শত্রু নাকি বন্ধু বুঝতে কষ্ট হচ্ছে। ওনার আব্বু যে গুন্ডা মেরে ফেলবে, বাট উনি ঢাকা এসেছে কবে? গিয়ে দেখ, তাহলে নিচে থেকেই সব বুঝতে পারবি। উনি কেমন দেখতে রে? কালো। ও আচ্ছা। মুখ শুকিয়ে গেল মনে হয়। ধুর না, ভাবছি এতদিন কোনো খোঁজ নেয় নাই, অথচ সেই মানুষটাকে আমার খোঁজ ঠিকই তোদের থেকে নিত। নিজেই নে। মানে? কিছু না। আয়ানকে হোটেলে থামিয়ে দিয়ে বলল, এখানে 5 নম্বর রুমে আছে, বাই, আমরা গেলাম। তিনজন চলে গেল। আয়ান ভিতরে ঢুকে সোজা কাউন্টারে গিয়ে নাম জিজ্ঞেস করে অনুমতি নিয়ে চলে গেল। 5 নাম্বার রুমের সামনে গেলে আয়ান নক করলো। ভিতর থেকে নদী কণ্ঠ চেঞ্জ করে বলে উঠল, ভেতরে আসো। আয়ান ভিতরে প্রবেশ করলো। পুরো রুম অন্ধকার হয়ে আছে।
আয়ান কিছু বলার আগে পুরো রুমের লাইট জ্বলে উঠল। আয়ান অবাক হয়ে গেল। পুরো রুম সুন্দর করে সাজানো। আয়ান বলে উঠল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এত সুন্দর করে সাজানোর জন্য ধন্যবাদ আপনাকে। আর সরি, আমি আপনার খোঁজ কখনোই নেই নাই, বাট আপনি আমার খোঁজ রাখছেন শুনে ভালো লাগলো। আমি কি আপনাকে দেখতে পারি? আমাকে দেখলে অজ্ঞান হয়ে যেত পারে। আপনার কণ্ঠটা অনেক সুন্দর। নদী ঘুরে উঠলে আয়ান ব্রুকুচকে তাকালো। আয়ানের তাকানো দেখে নদী বলল, আমি জানি আমি অনেক কালো, তুমি আমাকে পছন্দ করছো না, তাই না? আমাকে পছন্দ না হওয়ার মতো অনেক কারণ আছে, বাট তুমি যদি এখন আমার সাথে কেক কাটো তাহলে আমি অনেক খুশি হব। আয়ান নদীর কাছে গিয়ে বলল, নিজেকে ছোট কেন করেন? আপনার গায়ের রং কি আপনি নিজে দিয়েছেন নাকি মহান আল্লাহ তাআলা দিয়েছেন? আপনি শ্যামলা হইলেও আপনি কিন্তু মায়াবতী। আমাকে পাম দিচ্ছ? আমার তো নিজের চেহারা নিজের কাছেই ভালো লাগে না। ধুর, আপনি আয়নাতে দেখেন আপনি কতটা মায়াবী। আপনি অনুমতি দিলে আমি আপনাকে স্পর্শ করতে পারি কি? অবশ্যই আমি তোমার বউ, তুমি আমাকে স্পর্শ করবে, তোমার সম্পূর্ণ অধিকার আছে। আয়ান নদীর বাহু ধরে আয়নার সামনে নিয়ে গিয়ে বলল, দেখেন আপনি কতটা মায়াবী। আপনার চোখগুলো অসাধারণ, মায়াবী চোখ। আমি তো আপনার চোখের প্রেমে পড়ে গেলাম। মিথ্যা বলছো? আমি মিথ্যা কম বলি? আমি মিথ্যা বললে আমার শুধু হাসি আসতো, আমি মিথ্যা বললে আমার হাসি আসে। ও আচ্ছা, তুমি কতটা সুদর্শন আমার সাথে তোমার যায় না। তোমার ফ্যামিলি কখনোই আমাকে মেনে নেবে না। আমি তোমার বয়সে বড় হব, তার উপরে আবার কালো। অত চিন্তা করেন না, আমরা ঠিক থাকলে কেউ কোনো কিছু করতে পারবে না। আয়ান নদীর কপালে চুমু দিল। নদী আয়ানের দিকে অবাক হয়ে তাকালো। আয়ান নদীর দিকে তাকিয়ে থাকলো। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো, রাগ করবেন না তো? না, বলো। মানে আয়ান আমতা আমতা করতে লাগলে নদী বলে উঠল, আমি তোমার বউ, এত লজ্জা কেন পাচ্ছ? বলো কি বলবে। বউয়ের কাছে যদি লজ্জা পাও তাহলে কার কাছে গিয়ে লজ্জা পাবে না শুনি? মানে আপনার ঠোঁটে কিস করতে পারবো কি? প্লিজ প্লিজ, থাপ্পড় মারেন না। আয়ান কথাটা বলে ভয় চোখ বন্ধ করে নিলে নদী আয়ানের মাথার পিছনে ধরে সোজা ঠোঁট জোড়া নিজের দখলে নিল। আয়ান বরফের মতো জমে গেল। আয়ান খুশি হয়ে নদীর পিছনে মাথা ধরে কিস করতে লাগলো। নদী আয়ানের হাত নিজের কোমরে রাখলো। আয়ান কেঁপে উঠল। আয়ান নিজের সাথে শক্ত করে ধরে কিস করতে লাগলো। 4 মিনিট পর ছাড়লে দুজন জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে বলল, ফাজিল ছেলে, আর একটু হইলে দম বন্ধ হয়ে যাইতো। সরি বউ, প্রথম কোনো নারীর ঠোঁট স্পর্শ করলাম তো অনেক ভালো লাগছে। আর একবার কিস করি। মিথ্যা কম বলো, তোমার গার্লফ্রেন্ড আছে। আরে আমি সত্যি বলছি, আমি আসলে কোনো নারীর ঠোঁট স্পর্শ করি নাই। ওকে বুঝলাম, আসেন কেক কেটে নেই, অনেক রাত হয়ে যাচ্ছে। চলেন। আয়ান নদীর সাথে কেক কাটতে লাগলো। কেক কেটে নদীকে খাওয়াই দিতে গেলে নদী আয়ানের হাত ধরে আয়ানকে খাওয়াই দিয়ে অর্ধেকটা নিজে খেলো। আয়ান বলে উঠল, আপনার ওইখানে কি হয়েছে? কোথায়? আয়ান নদীর মুখ ধরলে সাথে সাথে কিস করলে আয়ানের দুষ্টুমিতে নদী ফিক করে হেসে দিল। নদী বলে উঠল, খাবার আনতে বলি? আপনি কি খাইছেন? না, তোমার সাথে খাবো দেখে খাই নাই। ওকে। নদী কল করে খাবার পাঠাতে বলে দিল। খাবার আসলে আয়ান নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী খাওয়াই দিতে যাবে, আয়ান 2 লোকমা নিয়ে বলল, বউ একটা কথা বলি, রাগ করবেন না তো? না, বলো। আসলে আজ অনেক কিছু খাইছি, আমি আর কিছু খেতে পারছি না। প্লিজ রাগ করেন না, আপনাকে খাওয়াই দেই, আপনি খান, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আয়ান খুশি হয়ে খাওয়াই দিতে লাগলো। খাওয়ানো শেষ হইলে হাত ধুয়ে নিল। নদী আঁচল দিলে আয়ান হাত মুছে আলতো করে নিজের সাথে জড়িয়ে নিয়ে বলল, ধন্যবাদ এত সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য। তোমার ভালো লাগছে? জি। ওয়েট, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি, দেব? ওকে দেন। নদী একটা ঘড়ি নিয়ে এসে বলল, হাত এগিয়ে দাও। আয়ান খুশি হয়ে হাত এগিয়ে দিলে নদী আয়ানের হাতে ঘড়ি পরিয়ে দিল। আয়ান খুশি হয়ে নদীকে নিজের সাথে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, থ্যাংক ইউ বউ। ওয়েলকাম মাই ডিয়ার পিচ্ছি হাজবেন্ড। আর কিছু কি চাই বলেন? আর কি চান? যা চাইবেন সব দেব। নদীর কথা শুনে আয়ান লজ্জা মুখে বলল,
যা চাইবো তা দিবেন তো? চাও। আপনাকে? নদী লজ্জা পেয়ে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো। লাইট জ্বালিয়ে থাকলে তো ধরা খাবো, কি করা যায়? আয়ান নদীকে জড়িয়ে ধরে গলায় কিস করতে লাগলো। নদী কেঁপে উঠতে লাগলো। আয়ান কিস করতে করতে নদীকে কোলে তুলে নিল। নদীকে খাটে শুয়ে দিতেই নদী বলে উঠল, মেডিসিন খেয়ে নাও। কিসের? বাবু যেন না হয় সেই জন্য। আচ্ছা। আয়ান ছেড়ে দিলে নদী মেডিসিন খেয়ে এসে আয়ানের উপরে চাপিয়ে পড়ল। বাম হাত দিয়ে লাইট অফ করে দিল। আয়ান বলে উঠল, বউ, লাইট অফ করলেন কেন? অফ থাক। আয়ানের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। দুইজন একে অপরের উপরে ছাপিয়ে পড়ল। দুজন হারিয়ে যেতে লাগলো সুখের সাগরে। বাকিটা ইতিহাস। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান নদীর উপর থেকে নেমে ফোনটা হাতে নিয়ে দেখে রাহেলা বেগম কল দিয়েছে। আয়ান বলে উঠল, বউ চুপ থাকেন, আম্মু কল দিয়েছে। ওকে। আয়ান কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম সালাম। অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে আসো। আম্মু এখনই? সকালে যাই? আমি কি বলছি কানে কি শুনতে পাইছো? আচ্ছা আম্মু, আর 1 ঘন্টা পর আসি। 30 মিনিট সময় দিলাম। কল কেটে দিল। আয়ান ফোন রেখে বলল, বউ চলে যেতে হবে। থাকবে না আমার কাছে? থাকতে তো ইচ্ছে হচ্ছে, বাট আম্মু রেগে গেলে মাইর দিব। এত বড় ছেলেকে মারবে কেন? আম্মু রাগ উঠলে কাউকে ছাড়ে না। আমি জিদওয়ালা মানুষ, এমনি খুব ভালো। একবার রাগ বা জিদ উঠলে তাহলে আর রক্ষে নাই। আচ্ছা, আর কিছুক্ষণ থাকো না, তোমাকে বুকে নিয়ে ঘুমাতে ইচ্ছে করছে। আচ্ছা, আমি মাথায় হাত বুলিয়ে দেই, আপনি ঘুমিয়ে যান। আয়ান নদীকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুম পাড়িয়ে দিল। আয়ান কাঁথা দিয়ে ঢেকে দিয়ে ফোনের লাইটের সাহায্যে শার্ট প্যান্ট পরে নিল। নদীর কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আয়ান বাসায় গিয়ে গোসল করে ঘুমিয়ে গেল। আয়ান সকালে আতিয়ার ডাক শুনে লাফ দিয়ে উঠে বলল, বনু, ডাকো কেন? আম্মু ডাকছে তোমাকে, আমাকে স্কুলে রেখে কলেজে যেতে বলছে। আচ্ছা যাও, আমি রেডি হয়ে আসছি। আয়ান ঘুম ঘুম চোখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হতে গিয়ে হাতে ঘড়ি দেখে আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ান ফোন হাতে নিয়ে দেখে নদীর অনেকগুলো কল আর মেসেজ এসেছে। আয়ান SMS লিখল, সরি জান, আমি ঘুমিয়েছিলাম, সাইলেন্ট করা ছিল তাই বুঝি নাই। আয়ান নদীর সাথে কথা বলতে বলতে বাইকের চাবি নিয়ে নিচে গেল। আয়ানের আম্মু বের হয়ে যাওয়ার কারণে আয়ান খাবার খেতে বসলো। আয়ান নদীর সাথে কথা বলতে বলতে খেয়ে নিল। আতিয়াকে নিয়ে বের হয়ে গেল। আতিয়াকে স্কুলে দিয়ে আয়ান কলেজে চলে গেল। আয়ান কলেজে গিয়ে বাইক থামাতেই নদী বারান্দা থেকে আয়ানকে দেখে মুখে হাসি ফুটে উঠল তার। আয়ান ক্লাসরুমে গিয়ে ব্যাগ রেখে নদীকে SMS দিল। নদী SMS-এ বলল, কলেজে পৌঁছে গেছো? আপনি কি করেন? বসে থেকে তোমার কথা ভাবি। কি ভাবেন? অনেক কিছু। আচ্ছা থাকো, আমি বের হব। ওকে, আমার ক্লাসের সময় হয়ে গেছে। আয়ান ফোন রেখে দিল। নদী ক্লাসরুমে আসলে সবাই উঠে দাঁড়িয়ে পড়ল। নদী বসতে বললে সবাই বসে পড়ল। আয়ান ক্লাস করতে করতে ঘুমের সিটের উপরে মাথা দিয়ে বসে থাকলো। রাকিব ডাকতে গেলে নদী ইশারা করে ডাকতে না করলো। নদী মনে মনে ভাবতে লাগলো, পাগলটার ঘুমানো বাদ দিয়ে আম্মুর ঘরে কলেজে চলে এসেছে। যাক, আমার ঘড়িটা হাতে নিয়ে এসেছে। ঘুমন্ত চেহারা কতটা নিষ্পাপ লাগছে, ইচ্ছে করছে মাথায় হাত বুলিয়ে দেই। নদী কথাগুলো ভাবতে লাগলো। একজন ডাক দিল। নদী ভাবনার জগৎ থেকে ফিরে ক্লাস করাতে লাগলো। ক্লাস শেষ হইলে রাকিব ধাক্কা দিলে আয়ান লাফ দিয়ে উঠল। কি হয়েছে, ধাক্কা দিলি কেন? এক ক্লাস শেষ করে দিলি। ঘুম পাচ্ছে অনেক, থাক বাসায় যাই। আম্মু কিছু জিজ্ঞেস করলে বলিস চলে গেছি। আয়ান কলেজ থেকে বের হয়ে সোজা বাইকে করে বাসায় চলে গেল। নদী আয়ানকে কলেজে খুঁজলে পেল না। কল SMS দিলে দেখে কোনো রেসপন্স নাই। আয়ানের জন্য টেনশন হতে লাগলো। রাকিবকে দেখলে রাকিবকে ডাক দিল। রাকিব এসে বলল, ম্যাম কিছু বলবেন? তোমার বন্ধুকে দেখতে পারছি না, কই ওই? বাসায় গেছে, ঘুমিয়ে চোখ খুলতে পারছে না ভালো হবে। একা কেন যেতে দিলে? রাস্তায় কোনো বিপদ হইলে? সমস্যা নেই, আমাদের ঘুমের তালে বাইক চালানোর অভ্যাস আছে, আপনি চিন্তা করবেন না, ও ভালোভাবে বাসায় চলে যাবে। আচ্ছা থাকেন, সবাই ওই দিকে আসছে। রাকিব চলে গেল। নদী আয়ানের টেনশন করতে করতে আরেকটা ক্লাস নিতে চলে গেল। ওদিকে আয়ান বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। 2টার দিকে ঘুম থেকে উঠে পড়ল। আয়ান ফোনটা হাতে নিতেই দেখে
নদীর অনেকগুলো SMS কল। আয়ান তাড়াতাড়ি নদীকে ভিডিও কল দিল। নদী আয়ানের কল দেখে চমকে উঠল। নদী কালো হওয়ার মেকআপ করছিল। বাকিটা শেষ করে সবাইকে চুপ থাকতে ইশারা করে। নদী কল রিসিভ করে বলল, সারাদিন কোনো খোঁজ নাই, কোনো SMS কল নাই, তুমি কি ভুলে গেছো নাকি? আয়ান নদীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে বলল, আমার মায়াবতীকে আমি কিভাবে ভুলে যাব? আসলে ঘুমিয়ে চোখে দেখছিলাম না, তাই কলেজ থেকে এসে সোজা ঘুমিয়ে গেছি। আমার টেনশন হচ্ছিল কতটা, তুমি কি বুঝতে পারো? সরি জান, আর এমন করব না। তা জান লাঞ্চ করছেন? আর আপনি কোথায়? আয়ানের কথা শুনে নদী কিছুটা ঘাবড়ে গেল। নদী বলে উঠল, ফ্রেন্ডদের বাসায় এসেছি। ও আচ্ছা, লাঞ্চ করছেন কিনা বললেন না তো? করছি। তুমি করছো? না, উঠলাম কেবল, এখন ফ্রেশ হব, হয়ে নিচে গিয়ে খেয়ে নিব। তাহলে খাও। কল কাটেন না। আপনি হোটেলে কখন যাবেন? আমি আপনার সাথে দেখা করতে যাব। আমার হাতে 2 ঘন্টা আছে। আপনার কাছ থেকে 4টার দিকে বনুর স্কুল ছুটি হবে। ওকে নিয়ে বাসায় চলে আসব। ঘুরতে নিয়ে যাবে নাকি আমাকে? আপনি ঘুরতে চাইলে নিয়ে যাব। ওকে, তুমি তাহলে খেয়ে আসো। বড় গাছ আছে, ওইখানে আমি বের হচ্ছি। আচ্ছা, বাই যান। বাই। আয়ান ফোন রেখে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে বাইকের চাবি নিয়ে বাইরে গেল। আয়ানকে দেখে আয়ানের মা বলে উঠল, কোথায় যাচ্ছ? খাবার খেয়ে নাও। আমি বাহিরে খেয়ে নিব। প্রতিদিন বাইরের খাবার খাওয়ার মানে কি? প্রতিদিন এক কথা। আম্মু খাচ্ছি। আয়ান ও রাহেলা বেগমের কথা বাড়ানোর আগেই আয়ান টেবিলের সামনে বসলে কাজের লোক খাবার বেড়ে দিল। আয়ান খাবার খেয়ে বের হয়ে গেল। ওইদিকে নদী তাড়াতাড়ি করে গাছের নিচে চলে গেল। আয়ান নদীর সামনে বাইক থামালো। আয়ান নদীর কোমর ধরে কপালে চুমু দিয়ে বলল, মাই ডিয়ার মায়াবী পরি, কেমন আছো? নদী আয়ানের ঠোঁটে আলতো করে কিস করে কণ্ঠ চেঞ্জ করে বলল, এতক্ষণ ভালো ছিলাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো। এই ছাড়ো, রাস্তার ভেতরে কেউ দেখলে। ও সরি, মায়াবী পরীকে দেখে মাথা ঠিক থাকে না। হয়েছে, আমাকে কেমন লাগছে? তোমাকে একদম পরীর মতো লাগছে। উঠো বাইকে। বাহ, আমাকে তুমি করে বলা হচ্ছে। ভেবে দেখলাম বউকে আপনি বললে পরপর লাগে। খুব ভালো, চলেন। আয়ান নদীকে নিয়ে চলে গেল। আয়ান নদীকে নিয়ে ঘুরতে লাগলো। রেস্তোরাঁ গিয়ে নদীকে নিয়ে গেল। আয়ান নদীর সাথে গল্প করছিল আর খাবার খাচ্ছিল। হঠাৎ করে আয়ানের কাছে এসে একজন বলে উঠল, আয়ান, এই মেয়ে কে? গার্লফ্রেন্ড। হোয়াট? গার্লফ্রেন্ড মানে? এই কালো মেয়ে তোর গার্লফ্রেন্ড কিভাবে হয়? আমি এত সুন্দর মেয়ে হয়েও তোকে প্রপোজ করলাম, তুই এই কালো মেয়ের জন্য আমাকে রিজেক্ট করলি? সিন ক্রিয়েট করিস না, এখান থেকে যা। আমার মেজাজ গরম করতে আসিস না বলে দিলাম। মেজাজ গরম করতে আসবো না মানে? তুই যদি কোনো সুন্দরী মেয়ের প্রেমে পড়তি তাও মেনে নিতে পারতাম যে আমার থেকেও ভালো কাউকে বেছে নিয়েছে ওস, আর সেখানে কিনা তুই একটাই গাইয়া ভূতের জন্য আমাকে রিজেক্ট করলি। মুখ সামলে কথা বল। আমার ওয়াইফ উনি। আমার বউয়ের গায়ের রং কালো হতে পারে, তোদের মতো ফর্সা চামড়ার না হইলেও তোদের মতো কালো মনের মানুষ না। কি আমি কালো মনের মানুষ? তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? গেট আউট। তুলি রেগে আয়ানের গালে থাপ্পড় মারতে যাবে, নদীর সাথে সাথে হাত ধরে বলল, আমার হাজবেন্ডের গায়ে হাত তোলার কোনো অধিকার তোমার নেই। গাইয়া ভূত একটা। আমি ম্যামকে বলে দিব, দেখ তোদের সংসার কতদিন থাকে। যা বলগা, একদিন না একদিন তো জানবেই। তুই বলে আরো সুযোগ করে দে, যা। আয়ান নদীর হাত ধরে ওখান থেকে উঠে বিল দিয়ে চলে গেল। আয়ান নদীকে বাইকে করে নিয়ে যেতে লাগলো। দুইজন অনেকক্ষণ চুপচাপ থাকলে নদী বলে উঠল, লেকের পাড়ে থামাও। আয়ান বাইক ঘুরিয়ে লেকের পাড়ে গিয়ে বাইক থামালো। নদী নেমে বেঞ্চের উপরে বসে পড়ল। আয়ান বলে উঠল, তোমার কি মন খারাপ? না। তাহলে এভাবে বসলে কেন? মেয়েটা কিন্তু সত্যি কথা বলল। আয়ান অনেক কালো, আমার সাথে তোমাকে একদম মানায় না। তুমি সুদর্শন ছেলে, তোমার পাশে একটা সুন্দরী মেয়ে মানায়। আমি একে তোমার বয়সে বড়, তারপর আবার কালো, এত খুঁত থাকলে কখনোই তোমার ফ্যামিলি মেনে নিবে না। নদী দেখো, অন্য কথায় আমার কিছু যায় আসে না। তুমি আমার ওয়াইফ। হ্যাঁ, আমি তোমাকে রেখে চলে এসেছিলাম। আমি তোমাকে দেখি নাই, বাট আমি বুঝতে পারছি আমার তোমাকে রেখে আসা ঠিক হয় নাই। সেদিন যদি নিয়ে আসতাম আম্মু আব্বুকে বোঝালে নিশ্চয়ই বুঝতো, বাট আমি ভুলটাই করছি।
এটা ভুল না। তোমার জায়গায় যে কেউ থাকলে এটা করত, কারণ আমাকে চেনো না, জানো না, জোর করে বিয়ে দিলে সেখানে পালানোটা স্বাভাবিক। শোনো, আজ আমি আমার পথে, তুমি তোমার পথে, আমাদের আলাদা থাকা বেস্ট হবে। তুমি আমাকে তালাক দিলে বিয়েটা ভেঙে যাবে। আয়ান রাগে নদীর গালে সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, আমি একবার আপনাকে বলছি আমার আপনাকে নিয়ে সমস্যা আছে, অন্যের কথা শুনে আমাকে বলে তালাক দিতে? বিয়ে কি খেলনা নাকি যে মন চাইলো খেললাম আর মন চাইলো বাদ দিলাম? আমাকে যেভাবে বিয়ে করে আপনি আমার স্ত্রী। এখন যদি বলেন যে তাহলে লুকিয়ে কেন দেখা করি, আমার ফ্যামিলির সামনে কেন নিয়ে যাই না, তাহলে শুনেন, আমি পরিস্থিতি ভেবে তাদের জানাতে চাচ্ছি। আমাকে সময় দিতে হবে। আব্বু লন্ডনে আছে, সে না আসলে আম্মুকে একা বলা সম্ভব না। তুমি আমাকে থাপ্পড় মারলে? তুমি আর কোনো কথাই বলবে না। তুমি এক্ষুনি আমার সামনে থেকে যাও। তোমার মতো স্বামীর কোনো দরকার নেই যে অল্প কিছুতে গায়ে হাত তোলে। সেই যে সারা জীবন কি করবে জানা আছে। আজ অন্যরা বলছে, কয়েকদিন পর তুমি নিজেই বলবে। নদী রেগে চলে যেতে নিল। আয়ান নদীর হাত ধরে বলতে লাগলো। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে কান্না করতে করতে চলে গেল। আয়ান নদীর পিছন পিছন আসতে নিলে নদী বলে উঠল, আমার পেছন পেছন সেদিন আসবে যেদিন নিজের ফ্যামিলিকে নিয়ে আমার বাড়িতে আসতে পারবে। সেদিন আমার সাথে যোগাযোগ করতে আসবে, তার আগে না। আর আমি চাইও না তোমাকে। নদীর কথা শুনে আয়ান আর কিছু বলল না। আয়ানের নিজের উপরে রাগ হতে লাগলো। আয়ান লাথি দিল সামনে পাথরের টুকরায়। 2 সপ্তাহ পর। ম্যাম, আসতে পারি? জি আসুন। নদীকে বসার অনুমতি দিলে নদী বলে উঠল, ম্যাম, আয়নের ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছিলাম। বলুন, কি জানতে চান? ম্যাম, ওই তো 2 সপ্তাহ ধরে কলেজে আসে না। ওই অসুস্থ, আর একটু সুস্থ হইলে আসবে। অসুস্থ মানে? কি হয়েছে ওর? বাইক অ্যাক্সিডেন্ট করছিল। হোয়াট? কবে, কখন? আর বাইক অ্যাক্সিডেন্ট করছে? ওর বন্ধুরা তো আমাকে কিছু জানালো না। আরে আপনি এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? সরি ম্যাম। ওর বন্ধুদের আর আসতে দিচ্ছি না, তাই ওরা কিছু জানে না। ম্যাম, হঠাৎ করে ওর বন্ধুদের সাথে মিশতে কেন দিচ্ছেন না? অনেক কথা আমি ঠিক বলতে চাচ্ছি না ম্যাম। ও আগামীকাল থেকে কলেজে আসবে। রাহেলা বেগমের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ দেখে নদী অনুমতি নিয়ে চলে গেল। নদী ভাবতে লাগলো, আমি কি বেশি করে ফেললাম? ওই কি আমার জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে? সব দোষ আমার। নদীর কান্না আসতে লাগলো। নদী ক্লাসে মনোযোগ দিয়ে নিতে পারলো না। সারাদিন নদী আয়নের কথা ভেবে কাটিয়ে দিল। আগামীকাল আয়ন কলেজে আসতেই ওর বন্ধুরা দৌড়ে এসে জড়িয়ে ধরলো ওকে। আয়নের পিছনে রাহেলা বেগমকে দেখে ওর বন্ধুরা ভয়ে আয়ানকে ছেড়ে দিল। আয়ান কাউকে কিছু না বলে যেতে লাগলো। আয়ান ক্লাসে চলে গেল। আয়ানের বন্ধুদের রাহেলা বেগম বলে উঠল, ওর আশেপাশে যেন আমি তোমাদের না দেখি। রাহেলা বেগম চলে গেল। রাকিব বলে উঠল, আমরা কি করেছি উনি কেন আমাদের দেখতে পারছেন না? যেভাবেই হোক আয়ানের সাথে কথা বলতেই হবে। ওরা সবাই ক্লাসে চলে গেল। আয়ানের পাশে বসতে গেলে আয়ান বলে উঠল, অন্য জায়গায় গিয়ে বসেক, ওই যে কালনাগিনী আমাদের দিকে তাকিয়ে আছে। তুই? হ্যাঁ। রাকিবরা চলে গেল, অন্য সিটে বসলো। নদী ক্লাসে আসলে আয়ানকে দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নদী ক্লাস করাতে লাগলো। আর আয়ানের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। ক্লাস শেষ হইলে নদী চলে গেল। আয়ান নিচের দিকে তাকিয়ে থাকলো। 1:30 দিকে ছুটি হইলে রাহেলা বেগম বলল, গাড়িতে ওঠো। আম্মু আপনি যান, বাইক ঠিক করা লাগবে, আমি গ্যারেজে যাব। আমি ওইখানেই রেখে যাব। আয়ান কথা না বাড়িয়ে গাড়িতে উঠে পড়ল। আয়ানকে গ্যারেজের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। আয়ানকে বসতে দিল। আয়ান টুলের উপরে বসে গ্যারেজের ছেলেটার সাথে টুকটাক কথা বলতে লাগলো। নদী রিক্সা করে যাচ্ছিল। আয়ানকে দেখে রিক্সা থামিয়ে বলল, আয়ান। আয়ান পিছনে ঘুরে তাকিয়ে বলল, জি ম্যাম বলেন। কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। তোমার সাথে কথা ছিল, আসবে নাকি? জি বলেন। পাশে আমার বাসা, আসো, চা খেতে খেতে কথা বলি। এখানে বলেন। তোমার সম্পর্কে জানার ছিল, আসো। তোমার আম্মু কিছু বলবে না। লেকের পাড়ে চলেন, বাসায় যাব না। ওকে, আসো। আয়ান নদীর সাথে হেঁটে লেকের পাড়ে গেল। আয়ান বসলে নদী আয়ানের হাত ধরলে আয়ান হাত সরিয়ে দিয়ে বলল, কি বলবেন ম্যাম বলেন। তোমার অ্যাক্সিডেন্ট কিভাবে হইলো? আর তোমার বন্ধুদের তোমার খোঁজ জানতো না কেন? তোমার আম্মুর কাছে গিয়েছিলাম, উনি কিছু বলল না। বিরক্ত দেখে আর কিছু জিজ্ঞেস করি নাই। তুমি আমাকে বলতে পারো, মনের কথা মনের ভেতরে চাপিয়ে রাখলে আরো কষ্ট বাড়বে।
আর তুমি আমার সাথে অনেক দিন ধরে কথা বলো না, সারাদিন ফোন নিয়ে থাকতে। ম্যাম, অনেক কাহিনী বলতে বলতে বিকাল হয়ে যাবে। তুমি আমাকে বিশ্বাস করে বলো যদি আমি কোনো উপকার করতে পারি। আসলে ম্যাম, আমি বিবাহিত। কিভাবে? আমরা সিরাজগঞ্জ জেলায় ঘুরতে গেছিলাম। আমরা 5 জন ছিলাম। আয়ান সবকিছু খুলে বলতে লাগলো। বলার শেষে বলল, কি বলছো? সত্যি আমার নামে নাম? আর মেয়েটাকে তুমি দেখো নাই? না, দেখছি। ওনার গায়ের রং কালো আর আমার সিনিয়র, বাট বিশ্বাস করেন উনি কালো হইলে অনেক মায়াবী চেহারা। আমি ওনার চোখের মায়ায় পড়ে গেছি। আমি ওনাকে বোঝানোর চেষ্টা করলাম, বাট উনি আমাকে ভুল বুঝে চলে যায়। আমি আয়ান বাকি কথাগুলো খুলে বললে নদী বলে উঠল, তুমি থাপ্পড় মারছো দেখে তার বিষয়টা ভালো লাগে নাই। যত হোক, সেই তোমার বড় ছিল। ম্যাম, স্বামী স্ত্রীর মধ্যে কি আর বড় ছোট দেখে হয় বলেন? উনি আমাকে বলে তালাক দিতে, যেটা শুনে আমার রাগ উঠে গেছিল। আপনি বলেন, আমি ওনার গায়ের রং নিয়ে কি কিছু বলছি? আমার চোখে তো সুন্দর, অন্য চোখে কেমন দেখা গেল তা দেখে আমি কি করব? আমি যাকে নিয়ে সংসার করব তাকে আমার ভালো লাগলে তো হইতো, তাই না? বাট কথায় আছে না, মেয়ে মানুষ সবসময় কয়েক লাইন বেশি বুঝে, ঠিক তেমন করলো উনি। তা আচ্ছা, তা অ্যাক্সিডেন্ট কিভাবে হইল? রাগে কষ্টে বাইক স্পিডে যেতে একটা অটোর সাথে লেগে অ্যাক্সিডেন্ট করি। এইভাবে কেউ গাড়ি চালায় নাকি? কোথায় কোথায় ব্যথা পাইছো? তেমন না, হাতে পায়ে এখন মোটামুটি সুস্থ আছি। এখানে তোমার আম্মু কেন তোমার বন্ধুদের উপরে রেগে আছে? আমি আমার বিয়ের কথা বলে দিয়েছি, যার কারণে আম্মু রেগে আছে। উনি মেনে নিবেন না। কালো থেকে বড় কথা, আমার থেকে বয়সে বড়। আর আমার বন্ধুরা দুষ্টুমি না করলে সেদিন আমার বিয়ে হইতো না, তাই আমাকে আর ফ্রেন্ডদের সাথে মিশতে দিবে না। ও আচ্ছা, তাহলে ঠিক করছে। তুমি এখন কি করবে? জানি না কি করব, মাথা কাজ করছে না। আগে তাকে দেখি নাই, তার প্রতি অত মায়াও ছিল না। এখন তার প্রতি যে মায়া জন্ম নিয়েছে, সেইটা আমাকে ঠিক থাকতে দিচ্ছে না। নদী আয়ানের দিকে তাকালো। আয়নের চোখের কোনায় পানি জমে গেছে। নদী চারিপাশে তাকিয়ে হুট করে আয়নের মাথা ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান রাগে হাত মুঠো করে ফেলল। আয়ান রাগে নদীকে সজোরে ধাক্কা মেরে থাপ্পড় মারতে গিয়েও হাত নামিয়ে নিয়ে বলল, আমার শিক্ষক দেখে থাপ্পড়টা দিলাম না। নেক্সট টাইম যদি এমন কোনো কাজ করেন, আমি ভুলে যাব আপনি আমার শিক্ষক। আপনাকে আমি বিশ্বাস করছিলাম, আপনাকে বিশ্বাস করে সব বললাম, আর আপনি সব শুনে শেষমেশ কিনা আমাকে কিস করলেন। আয়ান, আমার কথাটা শোনো, আমার উপরে রাগ করো না। আয়ান, আমি ছি, চুপ। আপনার কোনো কথা শোনার ইচ্ছে নাই। আপনি আর কখনোই আমার সাথে কথা বলতে আসবেন না। আপনাকে দেখে আমার বমি আসছে। যত সব ফালতু মহিলা। আয়ান চলে যেতে নিলে নদী কণ্ঠ চেঞ্জ করে আয়ানকে বলে উঠল, কেমন স্বামী তুমি? নিজের স্ত্রীর স্পর্শ বুঝতে পারো না? আমি তোমাকে ভালোবাসি, এত সহজে আমার স্বামীকে অন্য কারোর হতে দিব কিভাবে? নদীর কণ্ঠ শুনে আয়ান থেমে গেল। আয়ান পিছনে তাকিয়ে অবাক হয়ে বলল, নদী, তুমি কি এখানে আছো? যদি থেকে থাকো আমার সামনে আসো। নদী, আমি তোমাকে নিয়ে আমার আম্মু আব্বুর কাছে যাব। আমি কোনো ভীতু ছেলে না যে তোমাকে আর লুকিয়ে রাখবো। আয়ানের কথা শুনে নদী এসে বলল, এই তো আমি। ম্যাম, ফাইজলামি করবেন না, সামনে থেকে সরেন। আয়ানের কথা শুনে নদী হাসি মুখে কণ্ঠ চেঞ্জ করে বলল, আমি তোমার মায়াবী পড়ি যে তোমাকে অসম্ভব ভালোবাসে। নদীর কথা শুনে আয়ান অবাক হয়ে গেল। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমার বউ না? আমার বউ তো কালো। আপনি আমার বউয়ের কণ্ঠ নকল করতে পারছেন কিভাবে? আপনি কি আমার বউকে চেনেন? পাগল, আমি তোমার বউ। ওইটা কালো মেকআপ ছিল। আমি তোমাকে পরীক্ষা করতে চাইছিলাম তুমি আসলে কেমন ছেলে। আমি তোমাকে চেক করছি। আমি তোমার বউ নদী খান। নদী কথাগুলো বলে আয়ানের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসি দিল। আয়ান রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মেরে বলল, তুই আমাকে ঠকালি, আমাকে মিথ্যা বললি। তুই আমাকে পরীক্ষা করার জন্য মিথ্যা আশ্রয় নিলি, তাও আবার আমার আবেগ নিয়ে। তুই জানোস আমি সেদিন মরে যেতাম যদি আমাকে সঠিক সময় রক্ত না দিতে পারলে। আমি তো টেনশনে মরি, আর তুই আমাকে নিয়ে গেম খেলা শুরু করছস। ফর্সা হয়ে কালো সেজে কালো মেয়েদের অপমান করস। ছি। আয়ানের কথা শুনে নদী বলল, আয়ান, এসব কি বলছো? আয়ান, আমি কখনোই এইভাবে ভেবে তোমার সাথে অভিনয় করি নাই। আয়ান তো শুধু। চুপ কর, তোর কোনো কথা আমার শোনার কোনো ইচ্ছা আর নাই। আমি তোকে রিজেক্ট করছি, আমার সামনে আর আসবি না। তুই আমার আবেগ নিয়ে খেলা করছস। আই হেট ইউ। নদী কান্না করতে লাগলো। আয়ানের শার্ট ধরে জড়িয়ে ধরে বলল,
আয়ান তুমি এত হার্ট হবে আমি বুঝতে পারি নাই। আয়ান আমাকে ক্ষমা করে দাও। আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। চুপ কর, তোর সাথে আমার কোনো কথা নাই। নদী কান্না করতে করতে আয়ানকে জড়িয়ে ধরতে গেলে আয়ান সরিয়ে দিয়ে চলে গেল। আয়ান বলে উঠল। আমার সাথে নাটক করে নাটকবাজ মেয়েদের আমার সহ্য হয় না, যত সব নিজেকে বেশি বুদ্ধিমান ভাবে। দেখো আয়ান আমি ভুল করছি মানছি, কিন্তু আয়ান কোনো কথা না শুনে চলে গেল। নদী কান্না করতে করতে ওর পিছন পিছন যেতে লাগলো। আয়ান রাস্তা পার হতে গেলে নদী জোরে চিৎকার দিলে আয়ান পিছনে তাকালো। নদী বলে উঠল। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি নিজেকে শেষ করে দেব। সামনে ট্রাক আসছে না, ওই ট্রাকের নিচে পড়বো। আয়ান কোনো কথা না বলে গ্যারেজের দিকে যেতে নিল। বুকের ভিতরে ভয় কাজ করতে লাগলো। ট্রাক অনেকটা কাছে দেখে আয়ান দৌড়ে গিয়ে নদীকে টেনে নিয়ে এসে সাইডে নিয়ে আসলে নদী বলে উঠল। ছাড়ো আমাকে, আমি ট্রাকের নিচে পড়তে চাই। চুপ, আমার সামনে মরতে হবে কেন? আমি এখান থেকে চলে যাওয়ার পর মরেন। ট্রাক চলে যাচ্ছে। আরও আসবে ট্রাক। ট্রাক চলে যেতে নিল পাশ দিয়ে। নদী ঝাঁপিয়ে পড়ার জন্য বাচ্চাদের মতো ছোটাছুটি করতে লাগলো। আয়ান কোলে তুলে নিয়ে গ্যারেজের দিকে যেতে লাগলো। নদী বলে উঠল। ভালোবাসবে না আবার মরতেও দিবে না, তুমি আসলে চাওটা কি? দুইটার মাঝামাঝি থাকেন। ছাড়ো। না। আয়ান নদীকে কোলে নিয়ে সোজা ওর বাসায় চলে গেল। আয়ানকে দেখে সবাই অবাক হয়ে গেল। নদীর আম্মু বলে উঠল। আয়ান বাবা, তুমি নদী কিছু হয়েছে নাকি? আন্টি আপনার মেয়েকে রাখেন, ভালোটা দিয়ে গেলাম, ভালোটা যেন পায়। আয়ান নামিয়ে দিয়ে চলে গেল। নদী যেতে নিলে আয়ান সাথে সাথে সদর দরজা আটকিয়ে দিয়ে চলে গেল। নদী বলতে লাগলো। কে আছো? দরজা খোলো। আয়ান দাঁড়াও বলছি। কি হয়েছে নদী, এভাবে চিৎকার করছিস কেন? নদী সব খুলে বললে। নদীর আম্মু বলল। ঠিক তো আছে, তুই কাজটা ঠিক করস নাই। ওর জায়গায় যে কেউ হইলে রেগে তো যাই তো। তোকে বারবার বললাম এভাবে পরীক্ষা করার দরকার নাই, কানে নেস নাই, এখন বুঝেক। যাই হোক শোন, 5 দিন তো ছুটি পাইছোস, বাসায় যেতে হবে। দাদু অসুস্থ, কি হয়েছে? আবার ও স্ট্রোক করেছে। রেডি হয়ে নে তুই, আমরা লাগেজ গুছিয়ে বের হয়ে যাব। আচ্ছা রেডি হচ্ছি। নদী রেডি হয়ে সবার সাথে বের হয়ে গেল। ওইদিকে আয়ান বাসায় গেলে নদীর আব্বুকে দেখে আয়ান চমকে উঠল। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি এখানে আয়ান, তোর বড় চাচ্ছু সালাম দে। কি চাচ্ছু? কেমনে কি? বিয়াদব আমার বড় ভাই, তুই রেডি হয়ে নে, আমাদের বের হতে হবে। কোথায়? সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ কেন? এখানে ঘুরতে গেছিলাম দেখে তুমি না আমাকে থাপ্পড় মারছিলে, এখন কেন যাব? কি হয়েছে? আয়ান সাথে সাথে হাসি দিয়ে বলে। না আম্মু, কিছু তো হয় নাই, যাই আমি রেডি হয়ে আসছি। আয়ান তাড়াতাড়ি করে রুমে গিয়ে গোসল করে রেডি হয়ে নিল। কাজের মহিলা লাগেজ গুছিয়ে দিল। আতিয়া এসে বলল। ভাইয়া, বলো। তুমি কি জানো তোমার যে ম্যাম, উনি কিন্তু আমাদের চাচাতো বোন হয়। ও তাই? আমি তো জানতাম না। আমি তো চাচুর মুখ থেকে শুনে বুঝে গেছি। পাকনা বড়ি অনেক কিছু বুঝে গেছেন, চলেন যাই নিচে। আয়ান আতিয়াকে নিয়ে নিচে চলে গেল। কাজের লোকরা সব লাগেজ গাড়িতে তুলে নিল। আয়ান সবার পরে যাচ্ছিল। নদীর আব্বু আয়ানের হাত ধরলে আয়ান থেমে গেল। আয়ান নদীর আব্বুর দিকে তাকিয়ে বলল। কিছু বলবেন? এদিকে আসো। আয়ানের হাত ধরে কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল। আয়ান, নদী তোমার স্ত্রী, এটা তোমার ফ্যামিলিকে জানানোর দরকার নাই এখন। ওদের আমি অনেক কষ্ট নিয়ে যাচ্ছি, তুমি দয়া করে এই কথা বলো না প্লিজ। কেন? বললে কি সমস্যা? এখানে তো খুশি হওয়ার কথা, ওনাদের ভাতিজি আমার বউ হয়। হ্যাঁ, খুশি হওয়া যেত, বাট যদি তোমার সাথে নোবার বিয়ে হইতো। তোমার সাথে নোবার না, নদীর বিয়ে হয়েছে, যেটা কখনো ওরা মেনে নেবে না। আয়ান অবাক হয়ে বলল। কেন? নদীর সাথে বিয়ে হয়েছে, এখানে খারাপ কি? নদী কি খারাপ মেয়ে নাকি? নদী সুন্দরী, স্মার্ট, ভালো একটা মেয়ে। আপনি চিন্তা করেন না, কিছু বলবে না। আয়ান চলে যেতে নিলে নদীর আব্বু হাত ধরে টেনে রাগ কন্ট্রোল করে বলল। তুমি কি জানো তোমার আব্বু আম্মু কেন তাদের ফ্যামিলি থেকে দূরে? হ্যাঁ, রিলেশন করার কারণে। রিলেশনের জন্য না, তোমার আম্মু রায়হানের 3 বছরের বড় ছিল, যেটা কেউ মেনে নিতে পারে নাই। দুজনকে বকাঝকা মারা হয়েছিল। জুনিয়র রিলেশন করছিল দেখে তোমার আম্মুকে তো কাকু অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করছিল। রায়হান পালিয়ে গিয়ে তোমার আম্মুকে বিয়ে করে নিয়ে আসে। তখন কাকু আব্বা
নিজেদের রাগ কন্ট্রোল করতে না পেরে ওদের মেরে বাসা থেকে বের করে দেয়। আর সেখানে যদি জানে আমি আমার মেয়েকে তার ছেলের সাথে জোর করে বিয়ে দিয়েছি, তাও আবার নদীর সাথে, যে কিনা তোমার 8 বছরের বড়, বুঝতে পারছো? জানলে কি হবে? আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে রায়হান বলে উঠল, কি ব্যাপার চাচা ভাতিজা, কি কথা হচ্ছে? গাড়ি উঠে কি কথা বলে যাবে না নাকি? যাচ্ছি রায়হান, তুই উঠে। আয়ান চলো। দুইজন গাড়িতে উঠে পড়ল। সিরাজগঞ্জ যেতে 3 ঘন্টা সময় লাগলো। রাস্তা ফাঁকা থাকার কারণে আয়ান বাসার ভিতরে প্রবেশ করলো। আয়ানকে দেখে সবাই স্বাভাবিক থাকলো। রাহেল আর রায়হান সবার সাথে কুশল বিনিময় করলো জড়িয়ে ধরে। সবার চোখে পানি। আয়ান এক পাশে দাঁড়িয়ে দেখতে লাগলো। নদী আয়ানের পাশে দাঁড়িয়ে বলল, ভালো আছো চাচাতো জামাই? মানে আর কি, চাচাতো জামাই। রাহেলা বলল, নদী আমার এত কাছে ছিল আর আমি ওকে চিনতেই পারি নাই। আমার সহকর্মী ওর কাগজপত্র দেখে চাকরিতে দিয়েছে। আমি আগে যদি কাগজপত্র দেখতাম তাহলে আমার ভাতিজাকে আমি ঠিক চিনতাম। শুনলাম, আমি অনেকটা অবাক হয়ে গেছিলাম। নদী তো আর তোমাকে চেনে না। ওফো, আমার দিকে কেউ তাকায় না। আমি যে এসেছি আমাকে নিয়ে কেউ কারো মাথা ব্যথা নেই। আতিয়ার কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়াকে সবাই কোলে তুলে আদর করতে লাগলো। নদীর আব্বু বলল, নদী, ওদের তোর দাদুর রুমে নিয়ে যা। নদী 3 জনকে নিয়ে চলে গেল। আয়ানকে নদী পিছন থেকে খোঁচাতে লাগলো। আয়ান বারবার হাত সরিয়ে দিয়ে হাঁটতে লাগলো। সবার চোখের আড়ালে চলে আসলো। রায়হান রাহেলা রুমের ভিতরে গেলে আয়ান নদীর হাত ধরে দেয়ালের সাথে চেপে ধরে রাগী লোক নিয়ে তাকিয়ে বলল, সমস্যা কি? আয়ানের রাগ দেখে নদী হাসি দিয়ে ঠোঁটে আলতো করে কিস করলো। আয়ান নদীর হাত ছেড়ে বলল, যাতা মিষ্টি। আয়ান কিছু না বলে ভিতরে প্রবেশ করলো। আয়ানের দাদু রাহেলা রায়হানকে জড়িয়ে ধরে কান্না করছে। আয়ানকে দেখে কাছে টেনে নিল। আয়ান ওর দাদুর সাথে বসে থেকে গল্প করতে লাগলো। রায়হান বলে উঠল, আমরা কাকুর সাথে দেখা করতে গেলাম। হ্যাঁ যা। রায়হান রাহেলা চলে গেল। নদী প্রবেশ করে বলল, দাদু তোমার নাচ জামাই কেমন? নদীর কথা শুনে আয়ান রাগে লোক নিয়ে তাকালে দাদু হাসতে হাসতে বলল, আমার থেকে সুদর্শন আছে। আমি জিতছি না। কিন্তু আমি তো হারছি। আমার সুন্দরী বউকে হারিয়ে ফেললাম। তোমার সুন্দরী কিউট আরেকটা বউ চলে এসেছে। যে পাকনা ওই যে এসে গেছে। আতিয়ার দিকে তাকালে আতিয়া লম্বা সালাম দিয়ে বলল, আপনি ভালো আছেন দাদু? আতিয়ার কথা শুনে দাদু খুশিতে চোখে পানি চলে আসলো। আতিয়াকে কাছে ডাকলে আতিয়া কাছে গেলে কোলে নিয়ে আদর করতে লাগলো। নদী বলে উঠল, চলেন স্যার, আপনার রুম দেখিয়ে দেই। আয়ান নদীর সাথে যেতে লাগলো। আয়ানকে রুম দেখিয়ে দিল। আয়ান ভিতরে প্রবেশ করতেই নদী হুট করে দরজা লাগিয়ে দিলে আয়ান রাগে লোক নিয়ে তাকিয়ে বলল, সমস্যা কি? সমস্যা কিছু না, জামাইকে কাছে পেয়েছি। জামাইকে তো আর একা ছাড়া যায় না। নদী কথাগুলো বলে এগিয়ে যেতে লাগলো। আয়ান আস্তে আস্তে পিছিয়ে যেতে লাগলো। দেয়ালের সাথে পিঠ থেকে গেলে নদী আয়ানকে চেপে ধরে বলল, নিজেকে পাওয়ারফুল লাগছে। জামাইকে দেওয়ালের সাথে চেপে ধরার মজাই আলাদা। আর এখন থেকে প্রতি রাতে জামাইকে আদর করতে পারবো। ভাবতে আমার কি যে ভালো লাগছে। নদী কথাগুলো বলে আয়ানের দিকে ঠোঁট এগিয়ে দিতে লাগলো। আয়ানের ঠোঁটের কাছে গেলে আয়ান সাথে সাথে নিচে বসে পড়লে ঠোঁট জোড়া দেয়ালে লাগলো। নদী চোখ খুলে দেখে আয়ান নাই। নদীর আগে লোক নিয়ে নিচে তাকালে আয়ান হেসে উঠে দাঁড়িয়ে বলল, কি পরিমাণে লুচ্চা হইলে দেয়ালে মানুষ কিস করে? আয়ানের কথা শুনে নদী ভেবাচিকা খেয়ে গেল। নদী হা করে আয়ানের দিকে তাকালে আয়ান মাথায় টোকা দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে বের হইতেই নদীর সাথে আরেকটা মেয়েকে দেখে আয়ান লজ্জা পেয়ে ওয়াশরুমের দিকে যাবে। নদী বলে উঠল, আবার কই যাও? শার্ট প্যান্ট দাও। তাহলে এইটাই দুলা ভাই? আসতে বলো, কেউ শুনে ফেলবে। হট আছে দুলা ভাই, আগে কই ছিলেন? আগে আমার চোখে পড়লে তো আমি আপনার প্রেমে পড়ে যেতাম। নোভা আয়ানের হাত জড়িয়ে ধরলে নদী রেগে তাকালো। নদীকে রাগানোর জন্য আয়ান হাসি মুখে নোভার মুখের উপর থেকে চুল সরিয়ে দিয়ে বলল, বেবি, তুমি এতদিন কই ছিলে? তুমি এত মায়াবী, তোমাকে পেলে আমার জীবন ধন্য হয়ে যেত। আপুকে ডিভোর্স দিয়ে চলো বিয়ে করি। আয়ান থাপ্পড় মেরে হাসি দিয়ে বলল, বেশি মজা করা ভালো না শালিকা। আয়ান হাত সরিয়ে দিয়ে বিরক্ত হয়ে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। নোভা বলে উঠল, আপু তোর জামাই আমাকে মারলো। ডিভোর্সের কথা বলছো কেন? আমিও খাইছিলাম তালাকের কথা বলে। ঠং।
নোভা রাগে মুখ ভেঙচি দিয়ে চলে গেল। নদী মিটিমিটি হাসতে লাগলো। আয়ান পোশাক পরিবর্তন করে বের হইলে নদীর দিকে তাকিয়ে বলল, শার্ট প্যান্ট ধুয়ে দাও। দিচ্ছি, যাও নিচে গিয়ে বড় দাদা দাদের সাথে দেখা করো। যাচ্ছি। আয়ান নিচে চলে গেল। আয়ান ও নানা নানি মামা মামিদের সাথে কুশল বিনিময় করলো। আয়ান রাহেলা বেগম রায়হানকে এত খুশি দেখে আয়ানের অনেক ভালো লাগলো। মুগ্ধ হয়ে দুজনকে দেখতে লাগলো। আতিয়া আয়ানের কাছে এসে বলল, ভাইয়া চকলেট খাবো, চলো দোকানে যাব। দোকান তো এখানে আশেপাশে নাই বনু, অনেক দূরে দোকান। আতিয়া শোনো, তোমার নদী আপুকে বলে যাও, ওর কাছে চকলেট সব পাওয়া যাবে। আপু থেকে কেন চাইবো? তুমি দোকান থেকে কিনবে। তুমি বলো, যাও দিয়ে দিবে। এখানে দোকান নাই তো। আতিয়া ফ্লোরে বসে কান্না শুরু করে দিল। সবাই ভেবাচেকা খেয়ে গেল। নদীর আব্বু বলল, চাচ্চু শোনো, এখানে দোকান নাই, কান্না করো না, আমি নিয়ে এসে দেব। না, ভাইয়াকে নিয়ে এসে দিতে বল। আয়ান আতিয়াকে তুলতে লাগলো। ওইদিকে বিরক্ত হয়ে রাহেলা বেগম ধমক দিয়ে বলল, আয়ান, ছোট বোনকে সামলাতে পারো না? কান্না করে কেন? কানে যায় না? মেজাজটাই খারাপ, কেন করছো? আয়ান ধমক শুনে চমকে উঠল। আয়ান আতিয়াকে কোলে নিয়ে বলল, বনু আমি নিয়ে আসছি, প্লিজ প্লিজ শান্ত হও, আম্মু বকা দিবে কিন্তু আমাকে। আমি কিছু জানি না, আমাকে চকলেট নিয়ে এসে দাও। আয়ান শান্ত করতে লাগলো। আতিয়া কারোর কথা শুনলো না। রাহেলা রেগে গেল। আয়ানের দিকে তাকাতেই আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আচ্ছা আমি যাচ্ছি। আয়ান দৌড়ে উপরে গেল। নদীকে দেখে বলল, চকলেট আছে তোমার কাছে? কি করবে, খাবে নাকি? না, আতিয়া কান্না করা শুরু করেছে, আম্মু রেগে যাচ্ছে। হুট করে ওর গালে থাপ্পড় মেরে না দিলে হয়? থাকলে প্লিজ দাও। দিব, রাতে দরজা খুলে রাখবে বলো। ধুর, রাখবো, দাও। নদী রুম থেকে চকলেট নিয়ে আসলো। আয়ানকে দিলে আয়ান দৌড়ে নিচে নেমে বলল, আমি নিয়ে আসছি, তুমি কান্না করবে না কিন্তু। আম্মু বিরক্ত হইলে দুইজনকে কিন্তু মারবে, তাই কান্না করো না। আমিও যাব। না, তুমি থাকো। কই থেকে নিয়ে আসবে? বাহিরে যে দোকান আছে ওইটার থেকে নিয়ে আসছি। নদীকে ইশারা করলে নদী আতিয়াকে কোলে নিয়ে কাতুকুতু দিয়ে হাসাতে লাগলো। আয়ান বাহিরে গিয়ে কয়েক মিনিট পর এসে বলল, আতিয়া এই নাও, এই চকলেট পেয়েছি, প্লিজ বায়না ধরো না অন্য চকলেটের জন্য। খাবো না। কেন? আপুর সাথে খেলবো। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে নদীর পাশে বসে পড়ল। নদীর আব্বু বলল, আতিয়া পুরো ওর বাপের মতো হয়েছে দেখছি, আমাকে যেভাবে জ্বালাতো, আর আতিয়া আবার আয়ানকে জ্বালায়। হেসে দিল সবাই আতিয়ার দিকে তাকিয়ে। আতিয়া নদীর সাথে খেলতে লাগলো। হঠাৎ করে বাসার ভিতরে একটা ছেলে প্রবেশ করলো। আয়ান বলে উঠল, সাগর কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এখানে কবে আসলে? তোমার তো কোনো খোঁজ খবর নাই। ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম। আন্টি, দুধ। বাবা, রান্নাঘরে রেখে আয়। সাগর দুধ রান্নাঘরে রেখে আসলো। রাহেলা বেগম বলে উঠল, ছেলেটা কি? আমার ফ্রেন্ডের ছেলে, সবুজের ছেলে। কি বললো ভাইয়া? সবুজের ছেলে? মাশাআল্লাহ, বাপের মতন হয়েছে। বাবা বসো। না আন্টি, আরও কয়েকবারই দুধ দেওয়ার আছে। এই সময়? আব্বু বাসায় ছিল না, তাই লেট হয়েছে। ও আচ্ছা। আয়ন ঘুরতে যাবি নাকি? আমার আর 2 বাড়িতে যাব। আমিও যাব, চলো। তুমি চেনো আয়ান? আম্মু যখন ঘুরতে এসেছিলাম তখন ওর সাথে পরিচয় হয়েছিল। ও আচ্ছা। আম্মু আমি বের হইলাম। আয়ান কথাগুলো বলে সাগরের সাথে বের হয়ে গেল। রাহেলা বলে উঠল, নদী, তোর জামাই কই রে? ফোন দেয়া তো দেখলাম না। সবাই ঘাবড়ে গেল। নদীর আব্বু বলল, অফিসে থাকে তো তাই ব্যস্ত, কল দেওয়ার সময় পাচ্ছে না, মাঝরাতে দেয়। ও আচ্ছা, জামাইয়ের ছবি নাই? আসলে ওই লজ্জা পায় তো, তাই ছবি দেয় না। এটা আবার কেমন কথা? ছেলে মানুষ আবার লজ্জা পায়? না মানে ফুপি, জামাই আসলে আমার বাসায় নিয়ে যাবে। আচ্ছা। সবাই কথা বলতে লাগলো। আয়ান রাতে বাসায় ফিরল। আয়ান বাসার ভিতরে ঢুকলে রাহেলা বেগম রেগে বলল, ও তোমাকে ছাড়া থাকতে পারে না, সেখানে তুমি এত রাতে ফিরলে? আমার মাথাটা একদম শেষ করে দিয়েছে। আয়ান তাড়াতাড়ি করে আতিয়াকে কোলে নিলে। আতিয়া হাওমাও করে কান্না করতে করতে বলল, ভাইয়া তুমি কোথায় গেছিলে? আমাকে কেন নিয়ে গেলে না? আম্মু আমাকে মারছে। ভাইয়া তুমি অনেক পচা হয়ে গেছো, তুমি আমাকে আর ভালোবাসো না। আতিয়া কান্না করতে লাগলো। আয়ান আতিয়ার কপালে চুমু দিয়ে হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলল, আমার ভুল হয়ে গেছে, আমার লাল পরীকে রেখে যাওয়া ঠিক হয় নাই। বুনু দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। নিব না, আমি কোনো কিছু নিব না।
তুমি পচা হয়ে গেছো, তোমার সাথে আমার কোনো কথা নেই। খাবার খাওয়া সারাদিন কিচ্ছু নাই। নদী চকলেট দিয়েছিল, ওইটাই খাইছে শুধু। খাবো না আমি। আচ্ছা, আমার অনেক ক্ষুধা লাগছে, আমাকে তুমি খাওয়াই দিবে না? দিব না। দেখো আমার পেটের ভিতরে কান্না করছে। চলো খাওয়াই দিব। ওকে চলো। আয়ান, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দেই। বুনু, কান্না থামাও না। খাবারের ভিতরে যদি পানি পড়ে তাহলে তো পান্তা ভাত হয়ে যাবে, তখন কি আর খেতে পারবো বলো? আমার তো না খেয়ে থাকা লাগবে। আয়নের কথা শুনে আতিয়া তাড়াতাড়ি করে চোখ মুছতে লাগলো। আয়ন আতিয়াকে বুঝিয়ে রুমে চলে গেল। রাহেলা বেগম সোফায় বসলে দাদু বলে উঠল, আতিয়া তো দেখছি আয়ানকে ছাড়া কিছুই বোঝে না। ওর কথা কত সুন্দর বুঝে গেল। এত মানুষ বোঝানোর চেষ্টা করলো, কোনো কাজ হলো না, সব রাগ কান্না শেষ। ছোট আব্বু, আয়নের জন্য অনেক প্যারা থেকে বাঁচি, না হইলে কাজ ওর জ্বালাতনের সাথে বাসার কাজ সব মিলা প্যারা খেতে হয়। আয়ন যতক্ষণ থাকে ততক্ষণ শান্তি। আয়নকে দেখতে না পেয়ে উদ্ভট সব আবদার করবে। যাক, আয়ান তাহলে বাচ্চা ভালোই সামলাতে পারে। ওর বাচ্চা কাচ্চা হইলে ওই একাই সামলাতে পারবে। নদীর আম্মুর কথা শুনে সবাই হাসলে নদী লজ্জা পেয়ে গেল। রাহেলা বেগম হেসে বলল, তা পারবে, ওর বইয়ের অনেক লাভ হবে। রান্না থেকে শুরু করে সব পারে। 13 বছর থেকে ওই মোটামুটি সব শিখেছে। আমার কষ্ট দেখতে পারে না। রায়হানের ব্যবসায় সমস্যা চলছিল, তখন তো নিজেই সব করতে হইতো। সাথে কলেজটাও বড় করা কঠিন হয়ে গেছিল। বাসায় সব নিজেই সব দিকে দেখতাম। তখন থেকে ও আস্তে আস্তে আমার কাজে হেল্প করতো। আমার শরীর খারাপ হলে সব কাজ একাই করতো। ভাগ্য করে একটা ছেলে পেয়েছি। আমার মতন যত জিত রাগ হয়েছে, আতিয়ার ভিতরে আর বাপের মতন নেকামি করব। সবাই হাসতে লাগলো। রায়হান বলে উঠল, আমরা পছাবো না তো, আমি কি এখন ওইরকম নাকি? ফুপি, একটা সত্যি কথা বলছো? আয়নের সাথে রাগ নাই, যত রাগ দেখা কিছুক্ষণ পর ঠিকই মন গলে যায়। বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, বাট দুষ্টু আছে। আবার সিরিয়াসভাবে একবার রাগ করলে তখন শান্ত করা কঠিন হয়ে যায়। রাগ করবে না, করবে একবার করলে অবস্থা খারাপ করে দিবে তাকে, যার উপরে রাগ করবে। থাপ্পড় দেওয়ার অভ্যাস আছে? তুই কেমনে জানলি? আমাকে ঘরে একটাই দিয়েছে। কি, আয়ন তোমাকে মেরেছে? এমন কি কিছু বলেছে ওর ভালো লাগে নাই? ওই যে আসছে আপু, খাইতে দাও। আয়ন আতিয়ার সাথে কথা বলতে বলতে নিচে নামলো। আতিয়া খিলখিল করে হাসছিল। আয়ান নিচে গিয়ে বসে পড়ল। নদী খাবার দিতে লাগলো। আয়ান বলে উঠল, খাইছো তুমি? সবাই খাইছে, তোমরা দুইজন বাদ। ও আচ্ছা। কবে যে ফুপি কাকুকে বলতে পারবে, তাহলে তোমার হাতে খাবার খেতে পারতাম। ভাইয়ের হাতে কেন খাবে? আতিয়া আস্তে মজা করছে। আতিয়া আর কিছু বলল না। আয়ান আতিয়াকে খাওয়াই দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। দুজন খেয়ে রুমে চলে গেল। আয়ানের বুকে আতিয়া শুয়ে পড়ল। আয়ান ঘুম পাড়িয়ে দিতে লাগলো। রাত 1টার দিকে নদী আয়ানের রুমে ঢুকলো। আয়ানের বুকের উপরে আতিয়াকে দেখে নদী আস্তে আস্তে আতিয়াকে বুকের উপর থেকে সরিয়ে পাশে শুয়ে দিয়ে ওই আয়ানের উপরে শুয়ে পড়লে আয়ান জেগে গেল। আয়ান চিৎকার দিতে যাবে, সাথে সাথে নদী ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর শরীরের গন্ধে বুঝে গেল আয়ান। নদীকে নিজের থেকে সরিয়ে নিয়ে বলল, কি করছো এখানে? কেন এসেছো? আতিয়া উঠে পড়লে সমস্যা হবে। উঠবে না, ওই তো ঘুমিয়ে আছে। আর তোমাকে যে বললাম রাতে ঘুমাবো, তাহলে আতিয়াকে কেন এখানে রাখছো? ওকে তো ফুপির কাছে রাখতে পারতে। তোমাকে কে আসতে বলছে? রুমে যাও, রাগ হচ্ছে। রুমে যাব মানে? আমি কোনো রুমে যাব না, এখানে থাকবো। আর আমার আদর লাগবে। করবো না আদর, সরো এখান থেকে, মেজাজ গরম করবে না। নদী আয়ানকে টেনে তুলে আয়ানকে ফ্লোরের উপরে ফেলে দিল। আয়ান সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। নদী জোর করে কিস করতে লাগলো। আয়ান নদীকে সরিয়ে দিতে লাগলো। দুজনের ধস্তাধস্তির শব্দে আতিয়ার ঘুম ভেঙে গেল। আয়ানকে না দেখে বলে উঠল, ভাইয়া। আয়ান সাথে সাথে নদীকে সরিয়ে দিয়ে উঠে বলল, এই তো ভাইয়া, ঘুমাও, আমি এখানে আছি। নদী নিচে শুয়ে থেকে রাগে ফুঁসতে লাগলো। আয়ান আতিয়াকে জড়িয়ে ধরে ঘুম পাড়িয়ে দিল। নদী রাগে উঠে পড়ল। নদী রেগে বলল, আয়ান, আমার কিন্তু এখন রাগ হচ্ছে। তুমি যদি বেশি বোঝো, আমি চিৎকার করে সবাইকে ডাকবো। পরে যা হওয়ার হোক গা, তা দেখার সময় কিন্তু আমার নাই। আমি ভালোই ভালোই বলছি, আমার আদর লাগবে মানে আদর লাগবে।
বাংলা কথা বোঝো না? আমাদের বিয়ে হয়েছে কতদিন, আমি তোমাকে মাত্র একবার পেয়েছি। নদীর কথা শুনে আয়ান বললে উঠল, আস্তে কথা বলো। বলবো না, আমি আস্তে আস্তে কথা, আমি সবাইকে তুলে দেব। নদী জোরে কথা বলতে নিলে আয়ান উঠে সোজা নদীকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে বলল, পাগল হয়ে গেছো নাকি? আমার তোমার উপরে ঘৃণা আছে। তুমি যেটা সামান্য ভাবছো সেটা আমার কাছে সামান্য বিষয় না। তুমি আমাকে মিথ্যা বলছো। আমি তোমার কালো রঙকে ভালোবেসেছি। তোমাকে আমার পর মনে হয়। আমি আমার স্ত্রী হিসেবে কালো মেয়েকে ভালোবাসছি। তুমি আমার ম্যাম হও, এইটাই আমার মাথায় কাজ করে। যখন ভাবি তুমি আমাকে মিথ্যা বলছো তখন আমার মাথায় রক্ত উঠে যায়। বাংলা কথা বুঝছো? আমি কি করব? তুমি যে আমাকে ভালোবাসো আমি কিভাবে বুঝতাম? আমি নিশ্চিত হওয়ার জন্য এমন করছি। যার সাথে আমি সংসার করব সেই কতটা লয়াল আমাকে তো জানতে হবে। আমি তোমার বয়সে বড়, তুমি আমাকে কিভাবে নিবে আমার তো জানার দরকার আছে, তাই না? আমি এইসব সম্পর্কে কখনোই জড়াতে চাই নাই। আমি ছেলেদের বিশ্বাস করতে পারতাম না। আমার এক্স বয়ফ্রেন্ড আমাকে বাজেভাবে ঠকিয়েছিল, তাই আমি বারবার ঠকতে চাই নাই। তাই আমি পরীক্ষা করছি এখানে কি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। নদীর কথা শুনে আয়ান ওকে ছেড়ে দিয়ে বলল, মিথ্যা জিনিসটা আমার সহ্য হয় না। আমি ক্ষমা চাচ্ছি তো, আর মিথ্যা কখনোই বলবো না, আর কোনো অভিনয় করব না, প্রমিস। প্লিজ আমাকে ক্ষমা করে দাও না। নদী বাচ্চাদের মতো করে আয়ানের দিকে তাকালো। আয়ান ডিম লাইটের আলোতে নদীর বাচ্চা চেহারা দেখে নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হয়ে গেল। আয়ান মাথার পিছনে ধরে কিস করতে লাগলো। নদী খুশি হয়ে পাল্টা জবাব দিতে লাগলো। আয়ান কিস করতে করতে নদীকে সোফার উপরে শুয়ে দিয়ে কিস করতে লাগলো সারা শরীরে। নদীর জামা খুলতে যাবে, সাথে সাথে দরজা খোলার শব্দ হইল। আয়ান নদী চমকে উঠল। লাইট জ্বলে উঠল। আয়ান লাফ দিয়ে নদীর উপর থেকে নেমে পড়ল। রাহেলা বেগম রাগে থরথর করে কাঁপতে লাগলেন। আয়ান ভয়ে বলল, আম্মু তুমি? আয়ান সামনে এগিয়ে গেলে আয়ানকে রাহেলা বেগম নিজের সমস্ত শক্তি দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে চিল্লাইয়া বলল, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? তুই না বিবাহিত, তোর সাহস কি করে হয় আমার ভাতিজির সাথে এইসব নোংরামি করা? ফুপি আমার কথা শোনো। রাহেলা রাগে নদীকে সজোরে থাপ্পড় মারল। রাহেলার থাপ্পড় খেয়ে নদী কান্না করতে লাগলো। রাহেলা বেগম রাগে আয়ানকে মারতে লাগলো আর বকাঝকা করতে লাগলো। চিল্লা ফাল্লার শব্দ শুনে আতিয়া উঠে পড়ল। সবার ঘুম ভেঙে গেল। আতিয়া কান্না শুরু করলে রাহেলা বেগম ধমক দিয়ে বলল, চুপ করো আতিয়া, কান্না করলে তোমার খবর আছে। আতিয়া ভয়ে চুপ হয়ে থাকলো। আয়ানকে মারতে লাগলে আতিয়া দৌড়ে গিয়ে রাহেলাকে জড়িয়ে ধরে বলল, আম্মু ভাইয়াকে মারো না। আতিয়া তুমি যাও বোনো, আমাকে মারছে না, যাও। না আমি যাব না। আম্মু তুমি আমার ভাইয়াকে মেরো না, আমাকে মারো, তাও আমার ভাইয়াকে মেরো না। ফুপি প্লিজ তুমি শান্ত হও। সবাই আয়ানের রুমে আসলো। রায়হান রাহেলাকে ধরে বলল, রাহেলা কি হয়েছে? এত খেপে কেন আছো? আয়নকে মারছো কেন? তোমার ছেলে এত নিচে নেমে গেছে যা বলার মতো না। ওই কতটা নোংরা ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। ও বিবাহিত হওয়ার সত্ত্বেও নদীর সাথে, ছি, আমার ঘৃণায় গা গুলিয়ে আসছে। আয়ানের দিকে তাকিয়ে রায়হান রেগে সজোরে থাপ্পড় মারলে আয়ান থমকে গেল। আয়ান রাহেলার মায়ের যতটুকু না কষ্ট পাচ্ছে তার থেকে দ্বিগুণ কষ্ট পেল রায়হানের থাপ্পড়ে। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আব্বু তুমি আমাকে মারলে? আব্বু আমি কখনো অন্যায় করতে পারি? তোমার বিশ্বাস হইল, আর তুমি কিনা আমার গায়ে হাত তুললে? আমার বুকটা ফেটে যাচ্ছে আব্বু। আমার বিশ্বাস, আমার আশা ভরসা তুই সব শেষ করে দিতেছোস। তোকে নিয়ে আমার গর্ব হইতো। তুই কোন হিসাবে নদীর সাথে এত রাতে নোংরামি করতে পারলি? আমার তো তোকে খুন করতে ইচ্ছা হচ্ছে। নদী আর সহ্য করতে না পেরে বলল, ব্যাস অনেক হয়েছে আয়ান। আমার হাজবেন্ড, আমি ওর রুমে এসেছি। ওই না, আমার হাজবেন্ড আমাকে স্পর্শ করবে না তো কে করবে? রাহেলা রায়হান অবাক হয়ে বলল, হোয়াট? ওই তোমার হাজবেন্ড মানে? রায়হান, ওরা স্বামী স্ত্রী। আমি তোদের ভয়ে বলতে না করছিলাম, কারণ যেই কারণে একবার তোদের সাথে অন্যায় করছিলাম সেই কারণ জানলে তোরা রেগে যাবি দেখে আমি সবাইকে বলতে না করছিলাম। আর আয়ান যে বলল ওর বউ কালো, নদী কিভাবে হয়? আর নদী হইলে আয়ান তো আমাকে আগেই বলে দিত। ও আমাকে কেন মিথ্যা বলবে? আমি ওর সামনে কালো মেকআপ করে গেছিলাম। নদী সবকিছু খুলে বলে। রাহেলা রায়হান থমকে গেল। রাহেলা নদীকে থাপ্পড় মেরে বলল, আমাকে তুই একবার বলতে পারতি না? আয়ানকে না হয় পরীক্ষা করছিস, তুই তো আমাকে একবার বলতে পারতি। আমি কি করে না করি সেটা একবার দেখতিস।
আমি কি তোদের মেনে নিতাম না? আমি কি জানতাম তুমি আমার ফুপি? ফুপি হয় বা না হয়, নিজের অধিকার নিজে বুঝিয়ে নিতে পারিস না? আমি মেনে না নিলেও আয়ান তোর হাজবেন্ড, তুই জোর করে নিজের অধিকার নিবি। তোর জন্য আমার ছেলেকে ধরে মারলাম। আয়ান রাগে ওইখান থেকে চলে গেল। আতিয়া আয়ানের সাথে যেতে নিলে আতিয়াকে নিয়ে ছাদে চলে গেল। রায়হান রাহেলা নদীর আব্বুর উপরে রাগ খাটালো। অনেকক্ষণ সবাই ভুল বোঝাবুঝি শেষ করলো। নদী ছাদে গেলে দেখে আতিয়া আয়ানের কাঁধে ঘুমিয়ে আছে। নদী আয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য ফুপি তোমাকে মারলো। আমি তোমার উপরে রাগ করি নাই। আব্বু আমাকে থাপ্পড় মারলো, এটা আমার মানতে কষ্ট হচ্ছে। আব্বু কখনোই আমাকে মারে নাই, আজ প্রথম আমার গায়ে হাত তুললো। আমার মানতে বড্ড কষ্ট হচ্ছে। নদী আয়ানকে ঘুরিয়ে নিজের দিকে তাক করে চোখের পানি ঠোঁট দিয়ে চুষে নিয়ে বলল, জান সরি, সবাই মেনে নিয়েছে। আজকের মতো একটু কষ্ট পেলে আমি আর তোমাকে কষ্ট পেতে দিব না। সব সময় আমার বুকের ভেতরে লুকিয়ে রাখবো। আয়ান নদীকে তার বাহুতে জড়িয়ে নিয়ে তার কপালে চুমু দিয়ে বলল, আমার বোন আমাকে ছাড়া কিছু বুঝে না। আমার বোনের সাথে কখনোই খারাপ ব্যবহার করো না। ওই আর একটু বড় হইলে অন্য রুমে দিয়ে দিব, আর একটা বছর যাক। আরে সমস্যা নাই, আমি তোমার বোনের সাথে কেন খারাপ ব্যবহার করব? ওই তো বাচ্চা, আমাদের বাবু হইলে তো জ্বালাতন সহ্য করার লাগতো, তাই না? নদীর কথা শুনে আয়ান তাকালে। নদী লজ্জা পেয়ে আয়ানের বুকে মুখ লুকালে। আয়ান হেসে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিয়ে বলল, আমার মিষ্টি বউ পাখি। আমার জুনিয়র বর। দুইজন একে অপরকে জড়িয়ে ধরল। সমাপ্ত।